কল্পনা করুন আপনি এমন একটি গ্রামে পৌঁছে গেছেন যেখানে প্রতিটি মানুষই বোকা। কেউ নিজের ছাদ থেকে জলের বালতি নিচে ফেলছে, তো কেউ ঘাস খাওয়ার চেষ্টা করছে। তারা এমন সব ভুল করছে যা শুনলে আপনার হাসি পেয়ে যাবে, কিন্তু তাদের মূর্খতায় আপনার প্রাণও সংশয় পড়তে পারে। আজ আমরা কথা বলবো মোল্লা নাসিরুদ্দিন এবং সেই বোকাদের গ্রামের ব্যাপারে, যেখানে তিনি বোকাদের তাদের নিজেদের কায়দাতেই শিক্ষা দিয়েছিলেন। এই গল্পটি আপনাকে হাসাবেও আবার ভাবতেও বাধ্য করবে। সঙ্গে থাকুন। মোল্লা নাসিরুদ্দিন এবং বোকাদের পুরনো গ্রাম। বন্ধুরা, রোদ তখন তুঙ্গে ছিল। মধ্য এশিয়ার বিশাল এবং শুষ্ক ময়দানে সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত হলদেটে বাদামি মাটিতে গরম হাওয়ার ঝাপটা নাচছিল, যা নিজের সঙ্গে ধুলোর একটি সূক্ষ্ম আস্তরণ উড়িয়ে নিয়ে যাচ্ছিল। এই অন্তহীন মনে হওয়া রাস্তায় এক ব্যক্তি নিজের অনুগত গাধার পিঠে সওয়ার হয়ে ধীরে ধীরে এগিয়ে চলছিলেন। তিনি আর কেউ নন, নিজের বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি এবং অনন্য চিন্তাধারার জন্য দূর দূরান্তে বিখ্যাত মোল্লা নাসিরুদ্দিন। মোল্লাজের মুখ সাদা দাড়িতে ঢাকা ছিল, যাতে অভিজ্ঞতা এবং জ্ঞানের গভীর রেখা পরিষ্কার দেখা যাচ্ছিল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, এমন এক চমক যা পৃথিবীকে তার আসল নগ্ন রূপে দেখত এবং তবুও তাতে লুকিয়ে থাকা হাস্যরস খুঁজে বের করত। তিনি একটি সাধারণ ঢিলেঢালা পোশাক পরেছিলেন এবং মাথায় একটি বড় পাগড়ি বাঁধা ছিল, যা তাকে মরুভূমির নির্দয় রোদ থেকে কিছুটা রেহাই দিচ্ছিল। তিনি বোখারা শহর থেকে আসছিলেন। সেখানে তিনি কয়েকদিন ধরে সেখানকার সবথেকে বড় পণ্ডিত এবং দার্শনিকদের সঙ্গে জ্ঞানের জটিল বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। তিনি তর্ক, শাস্ত্র এবং দর্শনের সেই গভীরে পৌঁছে গিয়েছিলেন যেখানে শব্দ তার অর্থ হারিয়ে ফেলে এবং কেবল মৌনই সত্যের বাহক হয়ে দাঁড়ায়। কিন্তু এই গম্ভীর বিতর্কের পর মোল্লাজির মন হাঁপিয়ে উঠেছিল। তার মনে হল যে অত্যধিক জ্ঞান কখনো কখনো মানুষকে জীবনের সহজতা এবং সরলতা থেকে দূরে সরিয়ে দেয়। তিনি এখন কিছুদিনের জন্য মানুষের এই তর্ক বিতর্কের জাল থেকে দূরে প্রকৃতির নিস্তব্ধতা এবং সহজ সরল মানুষের মধ্যে সময় কাটাতে চেয়েছিলেন। কি বন্ধু, তিনি নিজের গাধার কানে ফিসফিস করে বললেন, যার নাম তিনি রেখেছিলেন বুঝদার, কারণ সে প্রায়ই মানুষদের চেয়ে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিত। এই বড় বড় জ্ঞানীদের কথা শুনে তো আমার মাথা ঘুরতে শুরু করেছে। আত্মা কি, ব্রহ্মাণ্ডের রহস্য কি? আরে ভাই, আগে এটা তো জেনে নাও যে আজ রাতে খাবারে কি মিলবে। কি আমি ঠিক বলছি না? গাধাটি যেন সম্মতিতে মাথা নাড়ল এবং ঢ্যাকুর ঢ্যাকুর শব্দ করল। মোল্লাজি হাসলেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমারও টাটকা ঘাসের চিন্তা আছে। চলো আজ রাতে কোনো ভালো সরাইখানায় থাকব, যেখানে তুমি টাটকা ঘাস পাবে আর আমি গরম গরম শোরবা। এই চিন্তায় ডুবে তিনি প্রধান রাস্তা ছেড়ে একটি সরু তায়ে চলা রাস্তায় মোড় নিলেন। তার মনে হল এটি হয়তো পাশের কোনো গ্রামে যাওয়ার সংক্ষিপ্ত পথ হবে। সূর্য এখন পশ্চিম দিকে হেলে পড়েছিল এবং আকাশে কমলা ও বেগুনি রঙের এক সুন্দর দৃশ্য ছড়িয়ে পড়েছিল। কিন্তু সন্ধ্যা যত ঘনিয়ে এলো, মোল্লাজি বুঝতে পারলেন যে তিনি রাস্তা হারিয়েছেন। এই পথ কোনো গ্রামের দিকে নয়, বরং এক অজানা নির্জন এলাকার দিকে যাচ্ছিল। চারদিকে এখন কাঁটা ঝোপ আর অদ্ভুত আকারের পাথর ছাড়া আর কিছুই ছিল না। মনে হচ্ছে বুঝদার মিয়া, আজ তোমার বুদ্ধিও জবাব দিয়ে দিয়েছে। মোল্লাজি নিজের গাধার পিঠ চাপড়ে বললেন। নাকি আমারই বুদ্ধি ঘাস খেতে গেছে? এখন কি করি? রাতের অন্ধকার দ্রুত বাড়ছিল। ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল। মোল্লাজি সিদ্ধান্ত নিলেন যে এখন আর এগিয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে। তিনি কোনো নিরাপদ স্থানের খোঁজ করতে লাগলেন যেখানে রাত কাটানো যায়। তখনই তিনি দূরে, অনেক দূরে কিছু টিমটিমে আলো দেখতে পেলেন। সেগুলো কোনো গ্রামের প্রদীপের মতো মনে হচ্ছিল। তার ধরে প্রাণ ফিরে এলো। শুকর আলহামদুলিল্লাহ, আশেপাশে কোনো ঠিকানা তো আছে। চলো বুঝদার, আর সামান্য একটু সাহস। তিনি নিজের গাধাকে সেই দিকে হাঁকিয়ে দিলেন। রাস্তায় এবড়ো খেবড়ো ছিল এবং অন্ধকারে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। প্রায় 1 ঘন্টার কসরতের পর তিনি সেই গ্রামে পৌঁছালেন। গ্রামের কাছে পৌঁছতেই মোল্লাজি কিছু অদ্ভুত অনুভব করতে শুরু করলেন। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যা সাধারণ গ্রামের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা ছিল। না কুকুরের ডাকের শব্দ, না বাচ্চাদের খেলার আওয়াজ, না মহিলাদের গল্পের গুঞ্জন। কেবল এক নিস্তব্ধতা, যা মাঝে মাঝে ঝিঁঝি পোকা শব্দে ভেঙে যাচ্ছিল। গ্রামের প্রবেশপথে কাঠের একটি বড় আঁকাবাঁকা বোর্ড ঝুলছিল। তাতে কেউ কয়লা দিয়ে বড় বড় কুৎসিত অক্ষরে লিখেছিল, বোকাদের গ্রাম। মোল্লাজি নিজের চোখ কচলালেন। তার মনে হলো হয়তো অন্ধকার এবং ক্লান্তির কারণে তার পড়তে ভুল হচ্ছে।
তিনি নিজের পাগড়ি থেকে একটি ছোট মশাল বের করলেন, সেটি জ্বালালেন এবং আবারও সেই বোর্ডটি দেখলেন। না, তিনি একদম ঠিক পড়েছেন। তাতে পরিষ্কার করে এটাই লেখা ছিল। মোল্লাজির মুখ থেকে বেরোল, কেমন নাম! কেউ কি নিজের গ্রামের নাম এমন রাখতে পারে? তিনি হাসি এবং বিস্ময়ের এক মিশ্র অনুভূতিতে ভরে উঠলেন। তার সব ক্লান্তি উবে গেল এবং তার চোখে সেই পুরনো দুষ্টুমি আর কৌতূহলের চমক ফিরে এলো। তিনি মনে মনে ভাবলেন, আজ পর্যন্ত পৃথিবী আমাকে বুদ্ধিমান মনে করেছে। চলো, আজ এই বোকাদের গ্রামে গিয়ে দেখি এখানে কতটুকু বুদ্ধির বাস আছে। হয়তো আমাকে এখানে জ্ঞানের এমন কিছু কথা শিখতে হবে যা বোখারার বড় বড় পণ্ডিতদের কাছেও নেই। তিনি বুজদারকে এগিয়ে নিলেন এবং গ্রামের ভেতরে প্রবেশ করলেন। গ্রামের রাস্তাগুলো ঠিক ততটাই অদ্ভুত ছিল যতটা তার নাম। কোনো রাস্তাই সোজা ছিল না, সেগুলো সাপের মতো এঁকে বেঁকে কখনো কোনো বাড়ির উঠোনে ঢুকে যাচ্ছিল, তো কখনো হঠাৎ একটি দেওয়ালে গিয়ে শেষ হচ্ছিল। বাড়িগুলোও খুব অদ্ভুতভাবে তৈরি করা ছিল, কোনো বাড়ির দরজা ছাদে, তো কোনোটির জানলা মাটির সঙ্গে লাগানো। মনে হচ্ছিল যেন এই গ্রাম বানানোর সময় কেউ মাপকাঠি বা সোজা রেখার ব্যবহারই করেনি। তিনি কিছুটা এগোতেই প্রথম দৃশ্যটি দেখলেন। একজন লোক একটি বড় প্রদীপের নিচে দাঁড়িয়ে নিজের মাথায় এক বালতি জল ঢালার চেষ্টা করছিল। জল তার মাথার বদলে তার পোশাকে আর আশেপাশের মাটিতে পড়ছিল, কিন্তু সে অনবরত এটাই করে যাচ্ছিল। মোল্লাজি থেমে তাকে জিজ্ঞেস করলেন, মাফ করবেন ভাই, আপনি এটা কি করছেন? সেই লোকটি মোল্লাজির দিকে দেখল এবং খুব গুরুত্ব সহকারে জবাব দিল, আমি স্নান করছি। স্নান করছেন? মোল্লাজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু জল তো আপনার গায়েই পড়ছে না। হ্যাঁ, সেটাই তো আমিও দেখছি। আজ সকালেই গ্রামের হাকিম বললেন যে যদি জ্যোৎস্না রাতে প্রদীপের আলোর ঠিক নিচে স্নান করা যায় তবে মানুষের আয়ু বেড়ে যায়। আমি তখন থেকেই চেষ্টা করছি, কিন্তু এই জল আমার মাথায় পড়ছেই না। সম্ভবত আমার ঘোড়াটিই খারাপ। কথা শুনে মোল্লাজি অনেক কষ্টে নিজের হাসি চাপলেন। তিনি সেই লোকটিকে পরামর্শ দিলেন যে তাকে ঘোড়াটি আরেকটু ঝোঁকাতে হবে, আর তারপর তিনি এগিয়ে গেলেন। তার মন এখন এই গ্রামের মানুষের সঙ্গে দেখা করার জন্য আরও ব্যাকুল হয়ে উঠেছিল। মোল্লা নাসিরুদ্দিন যখন গ্রামের প্রধান মোড়ে পৌঁছালেন, যা ছিল একটি বড় বটগাছের নিচে, তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। মোড়ের মাঝখানে একটি খুব পুরনো এবং গভীর কুঁয়ো ছিল। সেই কুঁয়োর চারদিকে গ্রামের প্রায় সব মানুষ, পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ জমায়েত হয়েছিল। পরিবেশে এক অভূতপূর্ব শোক আর আতঙ্ক ছেয়েছিল। এটি কোনো শোকসভার মতো মনে হচ্ছিল। কিছু মহিলা মাটিতে বসে বুক চাপড়ে এমনভাবে কাঁদছিলেন যেন তাদের আপন কেউ মারা গেছে। কিছু পুরুষ রাগ আর অসহায়তায় আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছিলেন। বাচ্চারা তাদের মায়েদের কোলে লুকিয়ে ফোঁপাচ্ছিল। গ্রামের মোড়ল, একজন মোটা থলথলে শরীরের মানুষ যার গোঁফ নিচের দিকে ঝুলেছিল, সে কুঁয়োর পাড়ে দাঁড়িয়ে এক লম্বা চওড়া অর্থহীন ভাষণ দিচ্ছিল। ভাই ও বোনেরা, সে চিৎকার করছিল, এটি আমাদের গ্রামের ইতিহাসের সবথেকে কালো দিন। আজ আমাদের উপর প্রকৃতির সবথেকে বড় বিপর্যয় নেমে এসেছে। আমাদের রাতের আলো, আমাদের ঈদের চিহ্ন, আমাদের বাচ্চাদের চাঁদ মামা আজ আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। মোল্লাজি কিছুই বুঝতে পারলেন না। তিনি নিজের গাধা থেকে নামলেন এবং ভিড় ঠেলে এগিয়ে গেলেন। তিনি এক কোণায় দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ, যার দাড়ি প্রায় মাটি ছুঁয়ে যাচ্ছিল, তার কাঁধে হাত রেখে নরম সুরে জিজ্ঞেস করলেন, বাবা, হয়েছেটা কি? এত দুঃখ কেন? গ্রামের উপর এমন কি বিপদ নেমে এসেছে? সেই বৃদ্ধ নিজের জলভরা চোখে মোল্লাজির দিকে তাকালো। তার গলায় গভীর বেদনা ছিল। বেটা, তুমি কোনো পরদেশী মনে হচ্ছে। তুমি আমাদের কষ্ট কি বুঝবে? আজ আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের প্রিয় চাঁদ, সেই কুঁয়োতে পড়ে গেছে। কি? মোল্লাজি নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। চাঁদ কুঁয়োতে পড়ে গেছে? হ্যাঁ, পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক চিৎকার করে বলল, আমি নিজের চোখে দেখেছি। আমি রাতে জল ভরতে এসেছিলাম, আর তখনই দেখলাম যে চাঁদ আকাশ থেকে সোজা নিচে নামল এবং ছপাক শব্দ করে এই কুঁয়োর মধ্যে ঢুকে গেল। এখন আমাদের রাত সবসময় অন্ধকার হয়ে থাকবে। আমরা জ্যোৎস্না রাতে আমাদের প্রেমিকাদের সঙ্গে কিভাবে দেখা করব? আমাদের কবিরা চাঁদের উপর কবিতা কিভাবে লিখবেন? এখন আর মোল্লাজি থাকতে পারলেন না। তিনি এগিয়ে গিয়ে কুঁয়োর ভেতরে উকি দিলেন। সেই রাতটি ছিল পূর্ণিমার রাত। আকাশে পূর্ণ চাঁদ নিজের ১৬ কলায় উজ্জ্বল হয়ে জ্বলছিল। কুঁয়োর জল একদম শান্ত এবং পরিষ্কার ছিল, এবং তাতে চাঁদের প্রতিফলন এমনভাবে দেখা যাচ্ছিল যেন সত্যি সত্যি চাঁদই জলের ওপর ভাসছে।
গ্রামবাসীদের এই চরম মূর্খতা দেখে মোল্লাজির পেটে হাসির ফোয়ারা ছুটছিল, কিন্তু তিনি নিজের মুখে জোর করে গাম্ভীর্য বজায় রাখলেন। তিনি জানতেন যে যদি তিনি হাসেন তবে এই লোকগুলো তার কথা কোনোদিনই শুনবে না। তিনি বুঝে গিয়েছিলেন যে এই লোকেদের সাথে এদের কায়দাতেই ব্যবহার করতে হবে। তিনি মোড়লের দিকে তাকিয়ে এক খুব জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তির মতো নিজের কণ্ঠস্বর গম্ভীর করে বললেন, হে গ্রামপ্রধান এবং গ্রামের সম্মানিত বাসিন্দারা, আপনাদের চিন্তা সঠিক, এটি সত্যিই একটি খুব বড় বিপর্যয়। তার গম্ভীর আওয়াজ শুনে সবাই শান্ত হয়ে গেল এবং তার দিকে তাকাতে লাগল। মোড়লও তার ভাষণ থামিয়ে তার দিকে ঘুরল। আপনি কে শ্রীমান? মোড়ল জিজ্ঞেস করলেন। আমার নাম নাসির উদ্দিন এবং আমি আমার জীবনে এমন অনেক মহাজাগতিক ঘটনা নিজের চোখে দেখেছি এবং সেগুলোর সমাধানও করেছি। এ কথা শোনামাত্রই লোকেদের চোখে আশার এক চমক খেলে গেল। আপনি কি আমাদের চাঁদকে ফিরিয়ে আনতে পারবেন? এক মহিলা কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন। মোল্লাজি নিজের দাড়িতে হাত বোলালেন এবং কিছুক্ষণ আকাশের দিকে এমনভাবে তাকালেন যেন কোনো খুব গভীর হিসেব মেলাচ্ছেন। তারপর তিনি বললেন, বিষয়টি কঠিন, খুব কঠিন। চাঁদকে তার কক্ষপথ থেকে বের করা কোনো ছেলে খেলা নয়, কিন্তু অসম্ভবও নয়। আমার কিছু জিনিসের প্রয়োজন হবে। আপনি শুধু হুকুম করুন মোল্লাজি, মোড়ল উৎসাহের সঙ্গে বলল। আমরা আপনার জন্য পাতাল থেকেও জিনিস খুঁজে আনব। মোল্লাজি একজন পেশাদারের মতো বললেন, আমার গ্রামের সবথেকে বড় এবং সবথেকে মজবুত লোহার বড় বড় কাঁটা বা হুক এবং অন্তত 100 হাত লম্বা একটি মোটা দড়ি চাই। তাড়াতাড়ি করো, সময় চলে যাচ্ছে। যদি সকাল হয়ে যায় তবে সূর্যের তাপে চাঁদ গলে যেতে পারে। এই কথা শোনা মাত্রই গ্রামে হুড়োহুড়ি পড়ে গেল। 10-12 জন যুবক সঙ্গে সঙ্গে গ্রামের একমাত্র কামার ধন্ডু ওস্তাদের বাড়ির দিকে ছুটল এবং কিছুক্ষণের মধ্যেই একটি বিশাল হুক, যা হয়তো কুয়ো থেকে বালতির বদলে মোষ তোলার জন্য বানানো হয়েছিল, এবং দড়ির একটি বড় বান্ডিল নিয়ে হাজির হল। এখন পুরো গ্রাম নিজেদের শ্বাস রোধ করে মোল্লা নাসিরুদ্দিনকে দেখছিল। গ্রামের ইতিহাসে প্রথমবার কেউ তাদের ডুবে যাওয়া চাঁদকে বাঁচানোর চেষ্টা করতে চলেছিল। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল এবং প্রত্যেকে এর সাক্ষী হতে চাইছিল। মোল্লাজি নিজের অভিনয়ের পরবর্তী ধাপ শুরু করার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। বন্ধুরা, মোল্লা নাসিরুদ্দিনের আদেশ যেন পুরো গ্রামে বিদ্যুৎ খেলে দিল। নিরাশা আর শোকের কালো মেঘ কাটতে শুরু করেছিল এবং তার জায়গায় উৎসাহ আর আশার এক নতুন সকাল জায়গা করে নিয়েছিল। চাঁদকে বাঁচানো সম্ভব, এই চিন্তাটাই নিজের মধ্যে একটা বিপ্লব ছিল। গ্রামের 10-12 জন সবথেকে হৃষ্টপৃষ্ট যুবক, যাদের শরীরে যতটা শক্তি ছিল মাথায় ততটাই বুদ্ধি কম ছিল, এমনভাবে ছুটল যেন তাদের নিজেদের জীবনের ওপর সংকট এসেছে। তাদের নেতৃত্ব দিচ্ছিল গজধর নামের এক লম্বা চওড়া যুবক, যার বুক কোনো পাহাড়ের মতো চওড়া ছিল এবং যার বুদ্ধি সর্ষের দানার মতো ছোট ছিল। তারা সরাসরি গ্রামের একমাত্র কামার ধন্ডু ওস্তাদের কর্মশালায় পৌঁছল। ধন্ডু ওস্তাদ নিজের কাজে পটু ছিল, কিন্তু তার কারিগরিও গ্রামের বাকি লোকেদের মতোই বিচিত্র ছিল। সে সোজা পেরেককেও হাতুড়ি মেরে মেরে বাঁকা করে দিত এবং দাবি করত যে এর ফলে সেটি কাঠকে আরও মজবুতভাবে ধরে রাখে। ধন্ডু কাকা, তাড়াতাড়ি করো, গ্রামের ওপর বিপদ এসেছে আর কেবল তোমার অস্ত্রই তাকে বাঁচাতে পারে। ধন্ডু যে একটি গরুর গাড়ির চাকা ঠিক করার চেষ্টায় সেটিকে আরও বেশি বিগড়ে ফেলেছিল, সে গর্বে নিজের বুক ফুলিয়ে বলল, আমি জানতাম যে একদিন আমার বানানো অস্ত্রই এই গ্রামের কাজে আসবে। কি চায়? সেই বিশাল তলোয়ার যেটা আমি উই ধরা কাঠ দিয়ে বানিয়েছিলাম, নাকি সেই ঢাল যেটা বৃষ্টিতে ভিজে পচে যায়? না কাকা, আমাদের আপনার সেই বিশাল বড় অঙ্কুশ চাই, সেটা যেটা আপনি গত বছর এই জন্য বানিয়েছিলেন কারণ আপনার মনে হয়েছিল যে আকাশ থেকে কোনো বিশাল মাছ ধরার প্রয়োজন হতে পারে। গজধর মনে করিয়ে দিল। ও, ওটা? হ্যাঁ হ্যাঁ, আমার গগনভেদী অঙ্কুশ। আমি জানতাম যে ওটা কোনো সাধারণ কাজের জন্য তৈরি হয়নি। দাঁড়াও, এক্ষুনি আনছি। সে তার কর্মশালার এক অন্ধকার কোণায় গেল এবং অনেক কষ্টে ধুলো আর মাকড়সার জালে মাখা এক বিশাল লোহার হুককে টেনে হিঁচড়ে বাইরে আনল। সেটি সত্যিই কোনো দানবের অস্ত্রের মতো মনে হচ্ছিল। সেটি এতটাই বড় এবং ভারী ছিল যে সেটি তোলার জন্য 4 জন যুবককে লাগাতে হলো। তারা সেটিকে নিজেদের কাঁধে তুলে এমনভাবে চলল যেন কোনো যুদ্ধে জেতা কামান নিয়ে যাচ্ছে। তাদের পেছনে পেছনে বাকি লোকেরা দড়ির বড় বড় বান্ডিল তুলে চলল। যখনই বিজয় মিছিল কুয়োর কাছে পৌঁছাল, তখন সেখানে অপেক্ষারত ভিড় জোরে জোরে জয়ধ্বনি দিতে শুরু করল। ঢন্ডু ওস্তাদের জয়, গজধর ভাইয়ার জয়। মোল্লা নাসিরুদ্দিন যখন সেই অঙ্কুশটি দেখলেন তখন তার মাথা ঘুরে গেল। আরে মূর্খরা, আমি চাঁদকে আটকানোর জন্য কাঁটা আনিয়েছিলাম, কোনো ডাইনোসর শিকার করার বর্ষা নয়। যাই হোক, এখন যা এসে গেছে তা দিয়েই কাজ চালাতে হবে।
মোড়ল ভোলারাম, যে এতক্ষণে নিজেকেই পুরো অপারেশনের ডিরেক্টর ভাবতে শুরু করেছিল, সে এগিয়ে এলো এবং ঘোষণা করল, সকল গ্রামবাসী মন দিয়ে শুনুন, আমাদের মধ্যে উপস্থিত জ্ঞানী মোল্লা নাসিরউদ্দিনজির নেতৃত্বে এখন অপারেশন চন্দ্র উদ্ধার শুরু হতে যাচ্ছে। ঢন্ডু, দড়ি অঙ্কুশের সঙ্গে বাঁধো। এখন একটি নতুন সমস্যা দেখা দিল। দড়িকে অঙ্কুশের সঙ্গে কিভাবে বাঁধা হবে এ নিয়ে এক গম্ভীর তর্ক শুরু হয়ে গেল। এতে ব্রহ্মগীট দিতে হবে, এক বৃদ্ধ নিজের ফোঁকলা মুখে পরামর্শ দিল। আমি শুনেছি যে দেবতাদের অস্ত্রকে ব্রহ্মগীট দিয়েই বাঁধা হয়। না না, গজধর নিজের পেশি ফুলিয়ে বলল, এতে পলোয়ান গিট লাগবে, সব থেকে মজবুত, আমি এক হাতে দিতে পারি। এক মহিলা চিৎকার করে উঠলেন, আরে চুপ করো সবাই, এতে শাশুড়ি বউ গিট লাগবে, একবার লেগে গেলে জীবন ভোর খুলবে না। এই ধরনের ১০-১৫টি অর্থহীন পরামর্শ বাতাসে ভাসতে লাগল। মোল্লাজি নিজের মাথায় হাত দিলেন এবং এগিয়ে গিয়ে দড়ি নিজের হাতে নিলেন। তিনি খুব সরলভাবেই একটি এমন মজবুত গিঁট দিলেন যা খোলা এবং লাগানো দুটোই সহজ ছিল, আর তারপর সেই অঙ্কুশটি তুললেন। কিন্তু সেটি কুঁয়োতে ফেলার আগেই গ্রামের পুরোহিত পণ্ডিত অজ্ঞানী হাতে পুজোর থালা নিয়ে হাজির হল। তার কপালে চন্দনের প্রলেপ এতটাই বেশি ছিল যে তাকে মুখ কম আর চন্দনের দোকান বেশি মনে হচ্ছিল। থামুন, সে নিজের কর্কশ গলায় বলল, কোনো শুভ কাজ অনুষ্ঠান ছাড়া শুরু হতে পারে না। আমরা চন্দ্রদেবকে বাঁচাতে যাচ্ছি, এটি কোনো মজা নয়। আগে এই দেবস্ত্র অঙ্কুশের পুজো হবে। আর তারপর শুরু হলো মূর্খতার আরও এক অধ্যায়। পণ্ডিত অজ্ঞানী সেই বিশাল অঙ্কুশে হলুদ সিঁদুর লাগালো, তাতে কিছু ফুল চড়ালো এবং তারপর চোখ বন্ধ করে কিছু মন্ত্র জপ করতে লাগল। তার মন্ত্রগুলো তারই মতো অজ্ঞানী ছিল। ওম জলীয় চন্দ্রায় নমঃ, ছাপাক থাপাক ডুবায় নমঃ, খিচম খিচায় নমঃ, ফেরত আশায় নমঃ। গ্রামবাসীরা হাতজোড় করে পূর্ণ শ্রদ্ধার সাথে এইসব দেখছিল। মোল্লা নাসিরউদ্দিন মনে মনে ভাবছিলেন, যদি সত্যি সত্যি চাঁদ এইসব দেখে তবে সে লজ্জায় নিজেই কোনো ব্ল্যাক হোলে ঝাঁপ দিত। প্রায় আধ ঘণ্টার এই পবিত্র অনুষ্ঠানের পর পণ্ডিত অজ্ঞানী ঘোষণা করল, এখন এই অস্ত্র দিব্য শক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। মোল্লাজি, এবার আপনি এটি কুঁয়োতে নামাতে পারেন, জয় আপনারই হবে। মোল্লাজি এক গভীর শ্বাস নিলেন, যেন কোনো খুব বড় যুদ্ধে নামতে চলেছেন। তিনি দড়িটি শক্ত করে ধরলেন এবং সেই বিশাল অঙ্কুশটিকে ধীরে ধীরে কুঁয়োর গভীর অন্ধকারে নামাতে শুরু করলেন। পুরো গ্রাম দম বন্ধ করে একদৃষ্টে এই অবিশ্বাস্য দৃশ্য দেখছিল। যেমনই ভারী অঙ্কুশ কুঁয়োর জলের উপরিভাগ স্পর্শ করল, এক ছাপাক করে জোরে শব্দ হল, যার ফলে জলে ভাসমান চাঁদের প্রতিবিম্ব ঢেউয়ে তছনছ হয়ে গেল। আরে আরে, এটা কি করলেন? ভিড় থেকে এক আতঙ্কিত আওয়াজ এলো। চাঁদ ভেঙে গেল, আপনি চাঁদের টুকরো টুকরো করে দিলেন। পুরো গ্রামে আরও একবার হাহাকার পড়ে গেল। লোকেরা আবার কান্নাকাটি শুরু করল। মোল্লাজি চিৎকার করে বললেন, চুপ করো বোকারা, চাঁদ ভেঙে যায়নি, সে কেবল ভয় পেয়ে জলের গভীরে লুকিয়ে গেছে। সে আমাদের সাথে খেলছে, আমাদের তাকে ভালোবেসে বাইরে আনতে হবে। হ্যাঁ, এই শুনে লোকেদের কিছুটা সাহস হলো। মোল্লাজি দড়িটি ধীরে ধীরে জলে আরও গভীরে নামাতে শুরু করলেন। তিনি দড়িটিকে জলে এদিক ওদিক এমনভাবে ঘোরাচ্ছিলেন যেন কোনো মৎস্যজীবী বড়শি ফেলে মাছ আটকানোর অপেক্ষা করছেন। অন্ধকার কুয়োতে দড়ির জলে ধাক্কা খাওয়ার খলবল খলবল শব্দ আসছিল, যা সেই শান্ত রাতে খুব রহস্যময় মনে হচ্ছিল। মোড়ল ভোলারাম, যে নিজেকে একজন বিশেষজ্ঞ মনে করছিল, সে এগিয়ে এসে পরামর্শ দিতে লাগল। মোল্লাজি, একটু বাঁ দিকে ঘোরান, আমার মনে হয় চাঁদ বাঁ দিকে লুকিয়ে থাকবে। কাল রাতে আমি তাকে আকাশে বাঁ দিকেই দেখেছিলাম। না মোড়ল মশাই, ডান দিকে। চাঁদ সবসময় ডান দিক থেকেই ওঠে, ও ওখানেই থাকবে। দ্রুতই পুরো গ্রাম বাম ডান এই দুই দলে বিভক্ত হয়ে গেল এবং জোরে জোরে তর্ক করতে লাগল। মোল্লাজি রেগে গিয়ে বললেন, যদি তোমরা সবাই চুপ না করো তবে চাঁদ ভয় পেয়ে আরও নিচে চলে যাবে, আর তখন তাকে পাতাল লোক থেকে বের করে আনতে হবে। তোমরা কি সেটাই চাও? এই হুমকি কাজ করল। প্রত্যেকে একদম চুপ হয়ে গেল। মোল্লাজি কিছুক্ষণ আরও এই নাটক চালিয়ে গেলেন। তারপর তার এক বুদ্ধি মাথায় এলো। তিনি দড়ি টানার অভিনয় করলেন এবং এমনভাবে বোঝালেন যেন হুকে কোনো ভারী জিনিস আটকে গেছে। মনে হচ্ছে ফেঁসে গেছে। এটি খুব ভারী, আমি একা এটি টানতে পারব না, আমার সাহায্য চাই। এ কথা শোনামাত্রই গজধর এবং তার সঙ্গী যুবকেরা সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। আমরা আছি না মোল্লাজি। তারা সবাই মিলে দড়ি টানতে শুরু করল, কিন্তু অঙ্কুশে কিছুই আটকায়নি, তাই দড়ি খুব সহজেই ওপরে আসছিল। আরে না না, মোল্লাজি চিৎকার করলেন, এত জোরে নয়, তোমরা তাকে চোট পৌঁছে দেবে। চাঁদ খুব নাজুক হয়, সে কাঁচ দিয়ে তৈরি, যদি জোরে টানো তবে ভেঙে যেতে পারে। এখন গ্রামবাসীদের সামনে এক নতুন দ্বিধা ছিল। চাঁদকে টানতেও হবে, আবার তাকে ভাঙা থেকেও বাঁচাতে হবে। এ নিয়ে এক নতুন আলোচনা শুরু হয়ে গেল।
আমাদের দড়িতে মাখন মাখিয়ে দেওয়া উচিত, একজন পরামর্শ দিল। এর ফলে চাঁদ পিছলে গিয়ে না ভেঙে ওপরে চলে আসবে। মাখন নয়, তুলো জড়ানো উচিত, এক বৃদ্ধা বলল। আমার নাতনি যখন কাঁদে তখন আমি তাকে তুলোর ফাঁ দিয়ে হাত বুলিয়ে দিই, সে চুপ হয়ে যায়। চাঁদও আমাদের বাচ্চার মতোই, তারও নরম জিনিস পছন্দ হবে। মোড়ল ভোলারাম তার চূড়ান্ত সিদ্ধান্ত শোনাল। আমরা একটা কাজ করব। আমরা সবাই মিলে এক মানব শৃঙ্খল তৈরি করব এবং সবাই মিলে খুব ধীরে ধীরে এক লয়ে দড়ি টানব। আর পণ্ডিতজি, আপনি এই সময় চন্দ্র শান্তি মন্ত্র জপ করতে থাকবেন, যাতে চন্দ্রদেবের কষ্ট না হয়। এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল। গ্রামের সব পুরুষ একে অপরের হাত ধরে এক লম্বা লাইনে দাঁড়িয়ে গেল। সবথেকে সামনে ছিল গজধর, যে দড়ি ধরেছিল, এবং সবথেকে পেছনে ছিল এক রোগা পাতলা লোক, যে হাওয়ার ঝাপটাতেই উড়ে যেতে পারত। মোল্লা নসিরুদ্দিন মূর্খতার এই মহামন্থন দেখছিলেন এবং ভাবছিলেন যে আজ রাতে হয়ই লোকেরা চাঁদকে বাঁচিয়ে নেবে, নয়তো নিজেরাই একে অপরকে টেনে কুয়োতে ফেলে দেবে। এতক্ষণে মাঝরাত পেরিয়ে গিয়েছিল। আকাশে তারাগুলো আরও বেশি জলজল করছিল এবং বাতাসে হালকা ঠান্ডা মিশে গিয়েছিল। কিন্তু বোকাদের গ্রামে উত্তেজনার পরিবেশ ছিল। অপারেশন চন্দ্র উদ্ধার এখন তার সবথেকে গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর ধাপে প্রবেশ করেছিল। মোল্লা নসিরুদ্দিন একজন সেনাপতির মতো হাল ধরলেন। তিনি অঙ্কুশটিকে আরও একবার কুয়োতে নামালেন। ঠিক আছে, সবাই তৈরি? তিনি জোরে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ১০০র বেশি আওয়াজ একসাথে প্রতিধ্বনিত হল। পণ্ডিতজি, মন্ত্র শুরু করুন। পণ্ডিত অজ্ঞানী চোখ বন্ধ করল এবং নিজের কর্কশ গলায় গাইতে শুরু করল। ধীরে টানো, জোর না লাগাও, চান্দাজিকে কষ্ট না পৌঁছাও। আর এখন আমার গণনায় সবাই একসাথে টানবেন। ১, ২, ৩, টানো। পুরো মানব শৃঙ্খল একসাথে জোর লাগাল। দড়ি ধীরে ধীরে উপরে আসতে লাগল। আসছে, আসছে, কেউ চিৎকার করল। আমি তার ওজন অনুভব করতে পারছি। আসলে সেটি ছিল সেই ভারী অঙ্কুশ এবং ভিজে দড়ির ওজন, কিন্তু গ্রামবাসীদের কাছে সেটি চাঁদেরই ওজন ছিল। মোল্লাজি তাদের কিছুক্ষণ আরও টানতে দিলেন। তারপর তিনি দড়িটি একটু ঢিলে ছেড়ে দিলেন। আরে, এটা কি? সে আবার নিচে চলে যাচ্ছে। গজধর চিৎকার করল। সে পালাতে চায়। ধরো, জোরে ধরো। এখন গ্রামবাসীরা তাদের পুরো শক্তি প্রয়োগ করতে শুরু করল। তারা সবাই একসাথে পেছনের দিকে জোর দিচ্ছিল। তাদের মুখ ঘামে ভিজে জবজবে হয়ে গিয়েছিল এবং তারা হাঁপাচ্ছিল। এই দৃশ্যটি কোনো মহাজাগতিক রশি টানাটানির মতো মনে হচ্ছিল, যেখানে একদিকে ১০০র বেশি বোকা ছিল আর অন্যদিকে তাদের ভাবনায় একা চাঁদ। মোল্লাজি বুঝতে পারলেন যে এখন এই নাটকটিকে তার শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে। তিনি অনবরত দড়িটিকে জলে ঘোরাতে থাকলেন, এই আশায় যে অঙ্কুশটি কোনো জিনিসে আটকে যাক। আর তখনই ভাগ্য তার সহায় হল। কুয়োর ভেতরে জলের উপরিভাগ থেকে কয়েক ফুট নিচে দেওয়াল থেকে বাইরে বেরিয়ে থাকা একটি বড় এবং ধারালো পাথর ছিল। সেই বিশাল অঙ্কুশটি সোজা গিয়ে সেই পাথরের নিচে মজবুতভাবে আটকে গেল। যেমনই অঙ্কুশটি আটকাল, দড়িতে এক জবরদস্ত টান চলে এলো। সেটি একদম সোজা আর পাথরের মতো শক্ত হয়ে গেল। ফেসে গেছে, এইবার সত্যিই ফেসে গেছে, মোল্লাজি জোরে চিৎকার করলেন। এইবার তার গলায় অভিনয়ের পাশাপাশি আসল উৎসাহও ছিল। এখন একে নিজের পুরো শক্তি দিয়ে টানো, এইবার তাকে পালাতে দিও না। এ কথা শুনে গ্রামবাসীদের মধ্যে যেন হাজার হাতির শক্তি চলে এলো। জয় বজরংবলী! গজধর স্লোগান দিল। হর হর মহাদেব! বাকি লোকেরা তার সাথে গলা মেলাল। মোড়ল ভোলারাম নিজেও লাইনে ঢুকে পড়ল এবং চিৎকার করতে লাগল। টানো আমার গ্রামের বাঘেরা, টেনে ফেলো! আজ আমরা ইতিহাস গড়ব। বোকাদের গ্রামের নাম ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। সবাই মিলে নিজের জীবনের সবথেকে জোরালো টান মারল। শিশু, বৃদ্ধ, যুবক প্রত্যেকে নিজের পুরো শক্তি দিয়ে দড়ি টানছিল। দড়ি টানার ফলে মর্মর শব্দ করতে লাগল। কুয়োর পাড়ে ঘষা লাগার ফলে সেখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। মনে হচ্ছিল যেন সেটি যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাবে। উত্তেজনা তার চরমে পৌঁছে গিয়েছিল। পুরো গ্রাম একদিকে ঝুঁকেছিল। তাদের গোড়ালি মাটিতে ধসে যাচ্ছিল। তাদের শ্বাস আটকে ছিল এবং তারপর ধাড়াম! এক কান ফাটানো আওয়াজ হল। লোহার অঙ্কুশের ওপর অত্যধিক চাপের কারণে সেটি পাথর থেকে এমন জোরে ছুটল যে তার শব্দ কোনো কামানের গোলার মতো পুরো গ্রামে প্রতিধ্বনিত হল। যেমনই অঙ্কুশ পাথর থেকে মুক্ত হল, দড়ির সব টান হঠাৎ শেষ হয়ে গেল এবং নিউটনের গতির তৃতীয় নিয়ম অনুযায়ী, যা অবশ্যই গ্রামবাসীরা জানত না, প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে।
সেই 100 বেশি মানুষ যারা নিজের পুরো শক্তি দিয়ে একদিকে টানছিল, তারা প্রত্যেকে এক মুহূর্তের মধ্যে নিজেদেরই টানে পেছনের দিকে এমনভাবে পড়ে গেল যেন কেউ তাসের ঘরের পুরো শাড়িকে ধাক্কা দিয়ে দিয়েছে। গজধর সব থেকে নিচে ছিল, তার ওপর আরও 10 জন লোক, আর তাদের ওপর মোড়ল ভোলারাম নিজের পুরো ভুঁড়ি নিয়ে। এটি মানুষের ইডলির এক বিশাল স্তূপ হয়ে গিয়েছিল। প্রত্যেকে একে অপরের ওপর পড়ে কাতরাচ্ছিল। কারোর মাথা কারোর পেটে ছিল, তো কারোর পা কারোর মুখে। চারদিকে ধুলোর এক কুয়াশা ছেয়ে গেল। এক মুহূর্তের জন্য পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করল। অধ্যায় 7, এক উজ্জ্বল সাফল্য এবং চন্দ্রবিজেতা নাসিরুদ্দিন। এর আগে যে কেউ কিছু বুঝতে পারত বা সেই মানব পিরামিড থেকে বাইরে বেরিয়ে আসতে পারত, মোল্লা নাসিরুদ্দিন নিজের জীবনের শ্রেষ্ঠ অভিনয়টি করলেন। তিনি ঢিলে হয়ে যাওয়া দড়িটি একপাশে ছুঁড়ে ফেললেন এবং খুব নাটকীয়ভাবে নিজের আঙুল দিয়ে সরাসরি ওপরের আকাশের দিকে ইশারা করলেন। তার কণ্ঠে বিস্ময়, বিজয় এবং সামান্য নিরাশার এক অদ্ভুত মিশ্রণ ছিল। দেখো, আরে দেখো তো, সে পালিয়ে গেল। তার কণ্ঠস্বর সেই শান্ত রাতে এক তুর্যধ্বনির মতো প্রতিধ্বনিত হল। যারা স্তূপের সবথেকে ওপরে ছিল তারা প্রথম তাদের মাথা তুলল। মোড়ল ভোলারাম নিজের চোখ থেকে ধুলো মুছল এবং টলমল করতে করতে ওপরে তাকাল। বাকি লোকেরাও যে যেখানে যে অবস্থায় পড়েছিল সেখান থেকেই নিজেদের ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকাল। আর সেখানে কালো মখমলের আকাশে রূপলি থালার মতো পূর্ণিমার চাঁদ নিজের পূর্ণ মহিমা ও শৌর্যের সাথে জ্বলজ্বল করছিল। এক মুহূর্তের জন্য পূর্ণ স্তব্ধ করে দেওয়া নিস্তব্ধতা ছেয়ে গেল। গ্রামবাসীদের মগজ, যা আগে থেকেই ধীর গতিতে চলত, এই নতুন তথ্যটিকে প্রসেস করার চেষ্টা করছিল। তারা টানছিল। এক জোরালো ধরাম শব্দ হল। তারা সব পড়ে গেল এবং মোল্লাজি বলছেন যে চাঁদ পালিয়ে গেছে, আর চাঁদ সত্যি সত্যিই আকাশে আছে। তাদের সরল মগজ এই বিন্দুগুলোকে খুব দ্রুত জড়ল এবং একটাই সিদ্ধান্ত নিল, আমরা এত জোরে টেনেছি যে চাঁদ কুঁয়ো থেকে বেরিয়ে সরাসরি আকাশে নিজের জায়গায় ফিরে পৌঁছে গেছে। এই উপলব্ধি বিদ্যুতের মতো তাদের মনে খেলে গেল এবং তারপর যা হলো তা গ্রামের ইতিহাসে আগে কখনো হয়নি। নিস্তব্ধতা এক গগনভেদী জয়ধ্বনিতে বদলে গেল। বেরিয়ে এসেছে, আমরা চাঁদকে বের করে ফেলেছি, এক লোক চিৎকার করল এবং সে খুশিতে কাঁদতে লাগল। আমরা করে দেখিয়েছি, আমরা বোকা নই, আমরা বীর, অন্যজন চিৎকার করল। দেখতে দেখতে পুরো গ্রাম পাগল হয়ে গেল। তারা ব্যাফা ভুলে গেল, ধুলো ভুলে গেল, একে অপরের উপর পড়ে যাবার লজ্জা ভুলে গেল। তারা হাসছিল, চিৎকার করছিল, নাচছিল এবং একে অপরকে জড়িয়ে ধরছিল। যে মহিলারা কিছুক্ষণ আগে শোক পালন করছিলেন, তারা এখন খুশির গান গাইতে শুরু করেছিলেন। মোড়ল ভোলারাম, যে সবথেকে নিচে চাপা পড়া গজধরের চিৎকারকে এতক্ষণ অবজ্ঞা করছিল, সে উঠল এবং সরাসরি গিয়ে মোল্লা নাসিরুদ্দিনের পা জড়িয়ে ধরল। গুরুদেব, আপনি আমাদের গ্রাম বাঁচিয়ে দিলেন, আপনি আমাদের ইজ্জত বাঁচিয়ে দিলেন। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি স্বয়ং ঈশ্বরের অবতার। আপনি আমাদের ডুবে যাওয়া চাঁদকে আবার আকাশে স্থাপন করে দিলেন। দ্রুতই বাকি লোকেরাও মোল্লাজির চারদিকে জড়ো হয়ে গেল। তারা মোল্লাজিকে নিজেদের কাঁধে তুলে নিল। চন্দ্রবিজেতা নাসিরুদ্দিনের জয়, মোল্লাজি আপনি মহান। তারা মোল্লাজিকে কাঁধে তুলে পুরো গ্রামে নাচতে লাগল। পণ্ডিত অজ্ঞানী তৎক্ষণাৎ একটি নতুন মন্ত্র রচনা করে ফেলল। তাড়িয়ে দিল অন্ধকার, মোল্লাজি করলেন চাঁদ উদ্ধার। ধন্ডু ওস্তাদ নিজের গগনভেদী অঙ্কুশটিকে চুমু খাচ্ছিল আর বলছিল, আমার অস্ত্র কামাল করে দিয়েছে। মোল্লা নাসিরুদ্দিন লোকেদের কাঁধে বসে এই উন্মাদনা দেখছিলেন। তার মুখে এক হালকা রহস্যময় হাসি ছিল। তিনি ক্লান্ত ছিলেন, কিন্তু শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবে। তিনি আজ মূর্খতার এক এমন মহাসাগরে ডুব দিয়েছিলেন যার গভীরতার কোনো আন্দাজ ছিল না। তিনি মনে মনে ভাবছিলেন, এই লোকেরা একটি সাধারণ প্রতিফলনকে সত্য বলে মেনে নিল, আর যখন আসল চাঁদ সবসময় তাদের চোখের সামনে আকাশে ছিল, তখনও তারা তাকে দেখল না। তারা আমার একটি মিথ্যা গল্পে বিশ্বাস করল, একটি মিথ্যা অনুষ্ঠানে অংশগ্রহণ করল এবং একটি মিথ্যা প্রচেষ্টায় নিজেদের পুরো শক্তি বিলিয়ে দিল। আর শেষে যখন ফলাফল সেটাই বেরোল যা আগে থেকেই উপস্থিত ছিল, তখন তারা সেটিকে নিজেদের জয় ভেবে আনন্দ করছে। তার হাসিও পাচ্ছিল, আবার এই ভোলানাথ বা মহামূর্খ লোকেদের ওপর করুণাও হচ্ছিল। তিনি শিখলেন যে বিশ্বাসের শক্তি যুক্তির চেয়ে অনেক বড় হয়। যদি লোকেরা কোনো কথা বিশ্বাস করতে চায়, তবে কোনো যুক্তি,
কোনো প্রমাণ তাদের থামাতে পারবে না। তারা নিজেরাই নিজেদের একটি সত্য গড়ে নেয় এবং তাতেই বেঁচে থাকে। উৎসব পুরো রাত চলল। গ্রামবাসীরা মোল্লা নাসিরউদ্দিনকে তাদের সবথেকে বড় নায়ক ঘোষণা করে দিল। তারা সেই রাতকে চন্দ্রমুক্তি দিবস নাম দিল এবং সিদ্ধান্ত নিল যে প্রতি বছর এই দিনে একটি বড় উৎসব পালন করা হবে। আর মোল্লাজি, তিনি শুধু হাসছিলেন। তিনি জানতেন যে এই গ্রামে তার সফর মাত্র শুরু হয়েছে। চাঁদকে বাঁচানোর পর এখন না জানি কোন কোন নতুন এবং অবিশ্বাস্য কীর্তি তার অপেক্ষায় ছিল। তিনি জানতেন না যে পরবর্তী সকাল তার জন্য মূর্খতার কোনো নতুন অধ্যায় নিয়ে আসতে চলেছে। চন্দ্রমুক্তি দিবসের উন্মাদনা ভরা রাতের পর বোকাদের গ্রামে সকালের সূর্য এক অদ্ভুত দৃশ্য নিয়ে উদিত হল। রাতভর উৎসবে পুরো গ্রাম যেন এক বিশাল আস্থা করে পরিণত হয়েছিল। জায়গায় জায়গায় মশালের পোড়া কাঠ, মিষ্টির ঠোঙা এবং নাচগান করে ক্লান্ত মানুষ যেখানে সেখানে পড়ে নাক ডাকছিল। কিন্তু এই ক্লান্তি আর বিশৃঙ্খলার সত্ত্বেও বাতাসে এক নতুন শক্তি ছিল, এক অভূতপূর্ব গর্বের অনুভূতি ছিল। প্রত্যেকে নিজেকে একজন যোদ্ধা ভাবছিল, একজন চন্দ্র বিজেতা। মোল্লা নাসিরউদ্দিনের ঘুম গ্রামের মোড়ল ভোলারামের বাড়িতে রাখা একটি খাটিয়ায় ভাঙল। তাকে রাতে জোর করে রাজকীয় অতিথির মর্যাদা দেওয়া হয়েছিল, আর মোড়ল নিজের সবথেকে ভালো ঘরটি, যার ছাদ দিয়ে জল পড়ত এবং যাতে ইঁদুরের এক বিশাল বাহিনী থাকত, তাকে অর্পণ করেছিল। মোল্লাজি চোখ খোলা মাত্রই দেখলেন যে তাঁর বিছানার চারদিকে গ্রামের অন্তত ২০ জন মানুষ হাত জোড় করে অধীর আগ্রহে বসে আছে। প্রভু, আপনি জেগে গেছেন, একজন বলল, যেন এটি কোনো দৈব অলৌকিক ঘটনা। গুরুদেবের চরণ কোথায়, আমি স্পর্শ করতে চাই, অন্যজন ফিসফিস করে বলল। এর আগে মোল্লাজি কিছু বুঝতে পারতেন, মোড়ল ভোলারাম পিতলের একটি বড় ঘটিতে জল নিয়ে হাজির হল। উঠুন চন্দ্রবিজেতা, আমি আপনার জন্য নিমগাছের সবথেকে পবিত্র দাতন নিজ হাতে ভেঙে এনেছি, এবং এই জল গঙ্গার চেয়ে কম কিছু নয়। যদিও এটি সেই কুয়োরই জল যেখান থেকে কাল রাতে চাঁদ বের করা হয়েছিল, কিন্তু এখন আপনার স্পর্শে এটি গঙ্গাজল হয়ে গেছে। মোল্লাজির মাথা ঘুরছিল। এক রাতে তিনি একজন পথ হারানো মুসাফির থেকে প্রভু এবং গুরুদেব হয়ে গিয়েছিলেন। তিনি খ্যাতি কখনো পছন্দ করতেন না, বিশেষ করে এমন খ্যাতি যে একটি বড় মিথ্যা এবং সামষ্টিক মূর্খতার ওপর ভিত্তি করে তৈরি। তিনি শুধু যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে চাইছিলেন, কিন্তু এখন সেটি অসম্ভব মনে হচ্ছিল। তিনি একটি সোনার খাঁচায় বন্দী হয়ে গিয়েছিলেন। প্রাতরাশে তাকে পোড়া রুটি আর নুনের দলা পরিবেশন করা হলো, যা মোড়ল দিব্য প্রসাদ বলে জানাল। যেমনই তিনি একটি গ্রাস মুখে তুললেন, তার ভক্তদের ভিড় পড়ে গেল, যারা নিজেদের অদ্ভুত সব সমস্যা নিয়ে তার কাছে এসেছিল। একজন লোক, যার নাম ছিল লক্ষণ, সে কেঁদে কেঁদে এলো। গুরুদেব, আমার মুরগি ডিম দিচ্ছে না। আমি তাকে সব কিছু খাইয়ে দেখেছি, পাথর, কাঠ, পোকামাকড়। পণ্ডিত অজ্ঞানীজি বললেন যে হয়তো তার ওপর কোনো খারাপ গাধার ছায়া পড়েছে। আপনি কোনো উপায় বলুন। মোল্লাজি এক দীর্ঘশ্বাস নিলেন। ওর বিয়ে কোনো ভালো মোরগের সাথে করিয়ে দাও। একা মুরগি কতদিন আর কোনো প্রেরণা ছাড়া ডিম দেবে? লফটনের চোখ বিস্ময়ে ছড়িয়ে গেল। বিয়ে? মুরগির বিয়ে? বাহ গুরুদেব, এটা তো আমি ভাবিইনি। আজই গ্রামের সবথেকে সুন্দর মোরগের সঙ্গে ওর নিকাহ পড়িয়ে দিচ্ছি। সে খুশি মনে চলে গেল। তারপরে এক মহিলা এলো। মোল্লাজি, আমার স্বামী সারা দিন ঘুমিয়ে থাকে, তাকে কিভাবে জাগাবো? মোল্লাজি সেই পোড়া রুটির দিকে তাকিয়ে বললেন, তাকে ঘুমাতে দাও, জেগেও সে কোন চাঁদটা ভেঙে আনবে। মহিলা এর মধ্যে কোনো গভীর দার্শনিক রহস্য খুঁজে পেল। ঠিক বলেছেন গুরুদেব, হয়তো তার ঘুমানোর মধ্যেই জগতের কল্যাণ লুকিয়ে আছে। সেও সন্তুষ্ট হয়ে চলে গেল। এই ধারা ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকল। কেউ নিজের ছাগলের শিং না গজানোর সমস্যা নিয়ে এলো, তো কেউ এই ভেবে চিন্তিত যে তার ক্ষেতে বেগুন গোল কেন হয়, লম্বা কেন নয়। মোল্লাজি তাদের অদ্ভুত সব সমস্যার অদ্ভুত সমাধান দিতে থাকলেন, এবং তার খ্যাতি সর্বজ্ঞানী হিসাবে গ্রামের কোনায় কোনায় ছড়িয়ে পড়ল। তিনি মনে মনে ছটফট করছিলেন। হে আল্লাহ, তিনি ভাবলেন, এই জ্ঞানীদের মাঝে থাকার চেয়ে ভালো ছিল কোনো জঙ্গলে গিয়ে বানরদের পড়ালো। অন্তত তারা আমার কথা শুনত তো বটেই। যখন মোল্লাজি এই দরবার থেকে বিরক্ত হয়ে একটু তাজা হাওয়ার জন্য বাইরে বেরোলেন, তখন দেখলেন যে গ্রামের অন্য প্রান্তে একটি বাড়ির কাছে অনেক ভিড় জমে আছে। লোকেদের মাঝখান থেকে হাসাহাসি, হইচই আর একটি পশুর ঢ্যাকুর ঢ্যাকুর করার মেশানো শব্দ আসছিল। তার কৌতূহল জাগল এবং তিনি সেদিকে এগিয়ে চললেন। ভিড়ের মাঝখানে গ্রামের এক সহজ সরল কৃষক ছিল, যার নামও কাকতালীয়ভাবে ভোলাই ছিল, কিন্তু এ মোড়ার ভোলারাম থেকে আলাদা ছিল।
এ ছিল রোগা পাতলা বেটেখাটো এক মানুষ, যার চোখে এক অদ্ভুত জেদ আর সরলতা একসাথে ভেসে উঠত। তার একটি গাধা ছিল, যার নাম সে রেখেছিল জ্ঞানী। জ্ঞানীও তার মালিকের মতোই মরিয়াল আর রোগা পাতলা ছিল, কিন্তু তার চোখে এক গভীর বিষণ্ণতা আর দুনিয়ার সব বুদ্ধিমত্তা ভরা ছিল, যেন সে জানত যে তার জন্ম ভুল জায়গায় হয়ে গেছে। ভোলা তার এই জ্ঞানী গাধাকে নিজের কাঁচা মাটির ঢালু ছাদে ওঠানোর আপ্রাণ প্রচেষ্টা করছিল। এটি কোনো সাধারণ প্রচেষ্টা ছিল না। ভোলা গত ৩ দিন ধরে এই মিশনের জন্য এক বিস্তারিত পরিকল্পনা বানিয়েছিল। সে বাড়ির দেওয়ালে ঠেঁস দিয়ে কাঠের কিছু পচা তক্তা লাগিয়ে এক ধরনের র্যাম্প বানিয়েছিল, যা প্রতি মুহূর্তে ভেঙে পড়ার মুখে ছিল। সে গাধার গলায় কলার তন্তু দিয়ে তৈরি একটি দড়ি বেঁধে রেখেছিল এবং তাকে ওপরে টানছিল। কিন্তু জ্ঞানী গাধা নিজের জায়গা থেকে ১ ইঞ্চিও নড়তে রাজি ছিল না। সে তার ৪ পা মাটিতে এমনভাবে পুঁতে দাঁড়িয়েছিল যেন সে কোনো গাধা নয়, বরং কোনো বটগাছ। ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা এই তামাশার পুরো মজা নিচ্ছিল এবং যে যার বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছিল। আরে ভোলা, ওকে পেছন থেকে ধাক্কা মার, একজন চিৎকার করে বলল। না, ওর সামনে সবুজ ঘাস ঝোলাও, হয়তো লোভে পড়ে যাবে, অন্যজন পরামর্শ দিল। ওকে কোনো গান শোনাও, পশুরা সঙ্গীত পছন্দ করে, এক মহিলা তার মত দিল। কিন্তু ভোলা কারুর কথা শুনছিল না। সে ঘামে জবজবে হয়ে নিজের ধ্যানেই মগ্ন ছিল। তার চোখে একটি স্বপ্ন ছিল, একটি উচ্চাকাঙ্ক্ষা ছিল। মোল্লাজি ভিড় ঠেলে এগিয়ে গেলেন। তিনি এই অদ্ভুত দৃশ্য দেখলেন এবং তার মাথা ঘুরে গেল। তিনি ভোলার কাঁধে হাত রাখলেন। আমার বন্ধু, থেমে যাও। এই বেচারা পশুর উপর কেন জুলুম করছ? আসলে তুমি একে এই ভাঙাচোরা ছাদে ওঠাতে চাইছ কেন? ভোলা মোল্লাজিকে দেখল। তার চোখে এক মুহূর্তের জন্য লজ্জা এলো, কিন্তু তারপর নিজের উচ্চাকাঙ্ক্ষার নেশা তাকে ঢেকে নিল। সে মোল্লাজিকে এমনভাবে দেখল যেন কোনো শিষ্য তার গুরুকে নিজের সবথেকে বড় রহস্য বলতে যাচ্ছে। মোল্লাজি, সে ফিসফিস করে বলল, যাতে ভিড় শুনতে না পায়, আপনি তো জ্ঞানী, আপনি নিশ্চয়ই বুঝবেন। আমি এর ওপর জুলুম করছি না, আমি এর ভাগ্য গড়ছি। আমি চাই যে এ আকাশী ঘাস খাক। আকাশী ঘাস? মোল্লাজি অবাক হয়ে পুনরাবৃত্তি করলেন। এটা আবার কোন নতুন ঘাস? ভোলা তাঁদের আরেকটু পাশে নিয়ে গেল। এটা আমাদের গ্রামের একটি খুব পুরনো রহস্য। পূর্বপুরুষেরা বলতো যে শত শত বছর আগে আমাদের গ্রামের প্রতিষ্ঠাতা পরদাদা মূর্খানন্দের কাছেও একটি গাধা ছিল। সেটিও জ্ঞানীর মতোই সাধারণ ছিল, কিন্তু একদিন একটি অলৌকিক ঘটনা ঘটল। সেই গাধাটি নিজে থেকেই দৌড়ে পরদাদা মূর্খানন্দের কুঁড়েঘরের ছাদে উঠে গেল এবং সেখানে গজানো ঘাস খেতে লাগল। সেটা কোনো সাধারণ ঘাস ছিল না, সেটা ছিল আকাশী ঘাস, যা সরাসরি স্বর্গ থেকে শক্তি পায়। মোল্লাজি নিজের হাসি চাপার আপ্রাণ চেষ্টা করছিলেন। ভোলা তার গল্প চালিয়ে গেল। সেই ঘাস খাওয়ার পরেই সেই গাধার দিব্য জ্ঞানী হয়ে গেল। সে মানুষের ভাষায় কথা বলতে লাগল, বেদ আর পুরাণের জ্ঞান শোনাতে লাগল। তার পরামর্শেই পরদাদা মূর্খানন্দ আমাদের এই মহান গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। সেই গাধাটিই ছিল আমাদের গ্রামের প্রথম গুরু গাধা। তখন থেকেই এই লোককথা চলে আসছে যে যদি কোনো গাধাকে ছাদে গজানো ঘাস খাইয়ে দেওয়া হয়, তবে সেও জ্ঞানী হয়ে যায় এবং তার মালিকের কপাল বদলে দেয়। এখন মোল্লাজি পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। এটি কেবল একজনের পাগলামি ছিল না, এটি একটি পুরো প্রজন্মের মূর্খতা ছিল, যা লোককথা আর কুসংস্কার হিসেবে এগিয়ে যাচ্ছিল। তিনি একবার সেই ছাদের ওপর নজর দিলেন। সেখানে শুকনো মাটি, ঘুঁটে, কিছু ভাঙা তালি আর পাখির বিষ্ঠা ছাড়া আর কিছুই ছিল না। ঘাসের একটা টুকরোও ছিল না। কিন্তু ভোলা, মোল্লাজি নরম সুরে বললেন, তোমার এই গাধার নাম তো আগে থেকেই জ্ঞানী, হয়তো এ আগে থেকেই সব কিছু জানে। না গুরুদেব, এই নাম তো আমি আশায় রেখেছি। আসল জ্ঞান তো আকাশী ঘাস খাওয়ার পরেই আসবে। শুধু একবারে ছাদে উঠে যাক, তারপর দেখুন এ কিভাবে আমার দারিদ্র্য দূর করে। এ আমাকে বলবে যে মাটির নিচে সোনা কোথায় পোতা আছে। মোল্লাজি জ্ঞানী গাধার দিকে তাকালেন। গাধাটিও তার বড় বড় বিষণ্ণ চোখে মোল্লাজির দিকে তাকালো, যেন বলছে, দেখছেন, এই লোকেদের সাথেই আমাকে সারা জীবন কাটাতে হবে। মোল্লাজি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই নাটক আর চলতে দেবেন না। কিন্তু তিনি এটাও জানতেন যে সরাসরি ভোলাকে মূর্খ বললে কোনো লাভ হবে না, তাকে নিজের কৌশলেই কাজ করতে হবে। মোল্লা নাসিরুদ্দিন যখন দেখলেন যে ভোলা কোনো যুক্তিতেই রাজি নয়, তখন তিনি এক নতুন রণনীতি গ্রহণ করলেন। তিনি ভিড়ের দিকে ফিরে ঘোষণা করলেন, ভাই ও বোনেরা, এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ভোলার নিজের পশুর প্রতি ভালোবাসা এবং তার ভবিষ্যৎ গড়ার এক মহান সাধনা। আমাদের সবার উচিত একে সাহায্য করা।
এ কথা শুনে ভিড়, যারা এতক্ষণ কেবল মজা নিচ্ছিল, তারা হঠাৎ গম্ভীর হয়ে গেল। মোল্লাজি অর্থাৎ চন্দ্রবিজেতার আদেশ ছিল, তা কিভাবে অমান্য করা যায়? বলুন গুরুদেব, আমাদের কি করতে হবে? গজধর, যে সবসময় নিজের পেশি ফোলানোর কোনো সুযোগ ছাড়ত না, সে এগিয়ে এলো। প্রথমত মোল্লাজি বললেন, এই র্যাম্পটি খুব দুর্বল, আমাদের একটি মজবুত এবং চওড়া র্যাম্প বানাতে হবে। গ্রামের সব কাঠুরে আর মজবুত কাঠ নিয়ে এখানে পৌঁছে গেল। মোল্লাজির আদেশ পাওয়া মাত্রই গ্রামে তোলপাড় শুরু হলো। লোকেরা নিজের নিজের বাড়ি থেকে কাঠের তক্তা, দরজা, এমনকি খাটিয়ার পায়া পর্যন্ত উপড়ে নিয়ে এলো। গ্রামের ছুতোর ছেনিরাম, যে সোজা কাঠকেও করাত চালিয়ে বাঁকা করে দেওয়ার কলায় দক্ষ ছিল, নিজের যন্ত্রপাতি নিয়ে হাজির হয়ে গেল। পরের 2 ঘণ্টা ধরে মোল্লাজির নির্দেশনায় এক বিশাল এবং অদ্ভুত র্যাম্পের নির্মাণ হল। সেটি এতটাই চওড়া ছিল যে তাতে গাঁদার বদলে একটি ছোট হাতিও উঠতে পারত, কিন্তু সেটি এতটাই আলগা আর আঁকাবাঁকা ছিল যে তাতে একটি ইঁদুরের ওঠাও মুশকিল ছিল। এবার মোল্লাজি পরবর্তী আদেশ দিলেন, কেবল টানলে কাজ হবে না, আমাদের প্রেরণা আর উৎসাহের এক মিলিত কৌশল ব্যবহার করতে হবে। গজধর আর তার সঙ্গীরা গাদাকে পেছন থেকে ধাক্কা দেবে। গ্রামের সবথেকে সুকণ্ঠী গায়িকা শ্রীমতী বেসুরি সামনে দাঁড়িয়ে গাদার জন্য স্বাগত সঙ্গীত গাইবেন, আর বাকি লোকেরা র্যাম্পের দুপাশে দাঁড়িয়ে হাততালি দেবে আর জ্ঞানীজি ওঠো, জ্ঞানীজি ওঠো স্লোগান দেবে। এই পরিকল্পনা সবার খুব পছন্দ হলো। এটি একটি মূর্খতাপূর্ণ প্রচেষ্টা থেকে বদলে এক বিশাল উৎসবে পরিণত হল। শ্রীমতী বেসুরি, যার গলা কাকের থেকেও বেশি ফাটা ছিল, র্যাম্পের ওপরের প্রান্তে দাঁড়িয়ে গান শুরু করলেন। হে গাধা, তুমি হলে মহান, উঠে যাও ছাদে সম্মানে, সেখানে আছে ঘাসের বাগান, খাও তুমি তা মন দিয়ে। তার গানে জ্ঞানী গাদা এতটাই ভয় পেয়ে গেল যে সে 2 পা আরও পেছনে হটে গেল। অন্যদিকে গজধর আর তার দল জয় বজরংবলী স্লোগান দিয়ে গাদাকে পেছন থেকে ধাক্কা দিতে শুরু করল। 1 2 3 জোর লাগাকে হেইয়ো! বেচারা জ্ঞানী গাদা 100রও বেশি মানুষের এই সংগঠিত মূর্খতার সামনে অসহায় ছিল। ধাক্কা আর শোরগোলে ঘাবড়ে গিয়ে সে নিজের পা র্যাম্পে রেখে দিল। উঠে গেল, উঠে গেল! ভিড় খুশিতে চিৎকার করে উঠল। কিন্তু যেমনই গাদা তার পুরো ওজন সেই বিদঘুটে র্যাম্পের উপর দিল, ছেনিরামের চমৎকার কারিগরির নমুনা সামনে চলে এলো। কড়কড় শব্দ করে র্যাম্পের একটি অংশ ভেঙে গেল, আর জ্ঞানী গাদা ধরাম করে নিচে পড়ে গেল। ভাগ্যক্রমে তার খুব একটা চোট লাগেনি, কিন্তু তার চোখে এখন ভয় ঢুকে গিয়েছিল। এটি প্রথম ব্যর্থতা ছিল, কিন্তু গ্রামবাসীরা হতাশ হল না। এটি অমঙ্গল। পণ্ডিত অজ্ঞানী, যিনি এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছে গিয়েছিলেন, ঘোষণা করলেন, র্যাম্পের পুজো করা হয়নি, তাই এটি ভেঙে গেছে। র্যাম্প মেরামত করা হলো এবং তারপর পণ্ডিতজি সেটির শুদ্ধিকরণ করলেন। দ্বিতীয় প্রচেষ্টা শুরু হল। এইবার মোল্লাজি এক নতুন পরামর্শ দিলেন। হয়তো গাধার উচ্চতায় ভয় লাগে, আমাদের ওর চোখে পট্টি বেঁধে দেওয়া উচিত। জ্ঞানী গাধার চোখে একটি নোংরা কাপড় বেঁধে দেওয়া হলো। এখন সে কিছুই দেখতে পাচ্ছিল না। ধাক্কা আর টানের জোরে সে আরও একবার র্যাম্পে অর্ধেক উঠে গেল, কিন্তু তখনই ছাদের ওপর বসা একটি বিড়াল মিয়াও শব্দ করল। শব্দ শুনে জ্ঞানী এমন চমকে গেল যে সে দড়ি ছিঁড়ে পালালো এবং সোজা গিয়ে মোড়ল ভোলারামের স্ত্রীর সাথে ধাক্কা খেল, যিনি সেখানে খাবারের থালা নিয়ে দাঁড়িয়েছিলেন। সব খাবার কাদায় গিয়ে পড়ল। এটি দ্বিতীয় এবং আরও বেশি সুস্বাদু ব্যর্থতা ছিল। দুপুর গড়িয়ে গিয়েছিল, সূর্য মাথায় আগুন ঝরাচ্ছিল, কিন্তু গ্রামবাসীদের উৎসাহ কমেনি। তৃতীয় প্রচেষ্টার জন্য আরও এক অব্যর্থ পরিকল্পনা করা হলো। আমরা একে পুলি বা চরকির সাহায্যে ওপরে টানব। ছেনিরাম নিজের ইঞ্জিনিয়ারিং বুদ্ধি লাগাল। ছাদের ওপর একটি বল্লি লাগানো হলো, তাতে একটি চরকি বাঁধা হলো, আর দড়ি তার ওপর দিয়ে চালিয়ে জ্ঞানী গাধার পেটের নিচ থেকে বেঁধে দেওয়া হলো। এখন পরিকল্পনা ছিল এই যে 10-20 জন লোক দড়ির অন্য প্রান্ত টানবে আর গাধা হাওয়ায় উড়তে উড়তে ছাদে পৌঁছে যাবে। এটি এখনও পর্যন্ত সবথেকে মূর্খতাপূর্ণ পরিকল্পনা ছিল। যেমনই লোকেরা দড়ি টানল, বেচারা জ্ঞানী গাধা সত্যি সত্যি হাওয়ায় ওপরে উঠতে লাগল। তার 4 পা হাওয়ায় ছটফট করছিল, আর সে ব্যথা আর ভয়ে জোরে জোরে ঢ্যাকুর ঢ্যাকুর করছিল। তাকে কোনো সার্কাসের পশুর মতো লাগছিল। সে প্রায় ছাদ পর্যন্ত পৌঁছেই গিয়েছিল যে বল্লিটির সাহায্যে চরকি বাঁধা ছিল সেটি ছাদের কাঁচামাটি ফুঁড়ে বেরিয়ে এলো। আর তারপর যা হলো তা পদার্থবিদ্যার এক চমৎকার প্রদর্শন ছিল।
বল্লি, চরকি, দড়ি আর জ্ঞানী গাধা সব একসাথে নিচে পড়ল। কিন্তু তারা সোজা নিচে পড়ল না। তারা একটি দোলকের মতো ঝুলতে ঝুলতে র্যাম্পকে ভেঙে আর কিনারে দাঁড়িয়ে থাকা অনেক লোককে নিজের ধাক্কায় জড়িয়ে নিয়ে পাশের এক বড় কাদার গর্তে গিয়ে পড়ল। ধাড়াম ছপাক। এটি তৃতীয় এবং সবথেকে ধ্বংসাত্মক ব্যর্থতা ছিল। পুরো অপারেশন কাদায় মিশে গিয়েছিল। ভোলা, গজধর আর আরও অনেক যোদ্ধা এখন কাদায় মাখামাখি হয়েছিল। জ্ঞানী গাধা অর্ধেক কাদায় ডুবে নিজের কপালকে অভিশাপ দিচ্ছিল। চারদিকে কাদা, ভাঙা কাঠ আর হতাশ মুখ ছিল। ভোলা এখন মাটিতে বসে বাচ্চাদের মতো কাঁদছিল। তার স্বপ্ন ভেঙে গিয়েছিল। আমার জ্ঞানী কোনোদিন গুরুগাধা হতে পারবে না, সে ফোপাচ্ছিল। আমার কপালই খারাপ। ভিড়ও এখন ক্লান্ত হয়ে গিয়েছিল। তাদের সব উৎসাহ ঠান্ডা হয়ে গিয়েছিল। এখন তারা ভোলাকেই গালমন্দ করছিল। এর জন্য আমাদের বাড়ির দরজা ভেঙে গেল। আমার কোমরে চোট লাগল। আর আমার খাবার? মোড়লের স্ত্রী গর্জে উঠল। মোল্লা নাসিরুদ্দিন বুঝলেন যে এখন সঠিক সময়। নাটকের পর্দা নামার মুখেই ছিল এবং তাকে এখন নায়কের মতো প্রবেশ করতে হবে। তিনি খুব শান্ত ও গম্ভীর ভঙ্গিতে এগিয়ে গেলেন। তিনি কাদার গর্তের কাছে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকা ভোলার কাঁধে হাত রাখলেন। ওঠো ভোলা, তিনি নিজের কণ্ঠে এক রহস্যময় গভীরতা এনে বললেন। হতাশ হইও না, যা হয়েছে তা ভালোই হয়েছে। তোমরা সবাই যাকে নিজের ব্যর্থতা ভাবছ, তা আসলে এই গাধার মহত্বের সবথেকে বড় প্রমাণ। সবাই চুপ হয়ে তার কথা শুনতে লাগল। কি বলতে চাইছেন গুরুদেব? ভোলা তার জল ভরা চোখে জিজ্ঞেস করল। মোল্লাজি জ্ঞানী গাধার দিকে ইশারা করলেন, যে কাদায় মাখামাখি হয়ে খুব করুণ অবস্থায় ছিল। তোমরা সবাই এই গাধাকে একটি সাধারণ পশু ভাবছ, কিন্তু তোমরা ভুল। মোল্লাজি ঘোষণা করলেন, এর নাম জ্ঞানী একদম ঠিক রাখা হয়েছে। এ তোমার থেকে, আমার থেকে, আমাদের সবার থেকে বেশি বুদ্ধিমান। এ শুনে সবাই অবাক হয়ে গেল। একটি গাধা আমাদের থেকে বেশি বুদ্ধিমান? গজধর অবিশ্বাসের সাথে বলল। হ্যাঁ, মোল্লাজির কণ্ঠ আরও জোরালো হল। তোমরা সবাই একে ছাদে ওঠানোর এত চেষ্টা করলে, কিন্তু এ উঠল না। কেন? এ কি ভয় পাচ্ছিল? না। এ কি জেদি? একদমই না। এই জন্য উঠছিল না কারণ এ জানে যে ওই ছাদে কোনো আকাশী ঘাস নেই। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর মোড়ল ভোলারাম বলল, কিন্তু গুরুদেব, আমাদের লোককথা পরদাদা মূর্খানন্দের গাধা? পরদাদা মূর্খানন্দের গাধাও জ্ঞানী ছিল। মোল্লাজি গল্পটিকে এক নতুন মোড় দিয়ে বললেন, সে ছাদে ঘাস খেতে যায়নি। সে ছাদে উঠে তার মালিককে এটা দেখাতে চেয়েছিল যে তার ছাদ চুইয়ে জল পড়ছে আর সেটার মেরামত দরকার। কিন্তু তোমাদের পূর্বপুরুষেরা তার বুদ্ধিমত্তাকে ভুল বুঝে আকাশী ঘাসের মিথ্যা গল্প তৈরি করে ফেলেছিল। এটি এমন এক যুক্তি ছিল যা কিছুটা হলেও বোঝার মতো ছিল, কিন্তু গ্রামবাসীদের জন্য এটি একটি খুব বড় ধাক্কা ছিল। ভোলা অবিশ্বাসের সাথে বলল, তাহলে কি কোনো আকাশী ঘাস হয় না? আমার স্বপ্ন মিথ্যা ছিল? মোল্লাজি হাসলেন, না ভোলা, তোমার স্বপ্ন মিথ্যা ছিল না, তোমার পদ্ধতি ভুল ছিল। তুমি তোমার গাধাকে জ্ঞানী বানাতে চাও, তাই তো? হ্যাঁ গুরুদেব, আশায় বুক বেঁধে বলল। তাহলে শোনো। মোল্লাজি নিজের কণ্ঠস্বর আরও রহস্যময় করে তুললেন। আসল আকাশী ঘাস কোনো ছাদে গজায় না, তা মাটির নিচে গজায়। মাটির নিচে? সবাই একসাথে চিৎকার করে উঠল। হ্যাঁ, তাকে বলে গাজর আর মূলো। মোল্লাজি জোর দিয়ে বললেন, তা মাটি থেকে পুষ্টি নেয় আর আকাশ বৃষ্টির জল দিয়ে সেচন করে। সেটাই হলো আসল আকাশী খাদ্য। তুমি তোমার গাধাকে রোজ পাথর আর শুকনো কাঠ খাওয়াও, ওকে ভালো খাবার দাও, ওকে গাজর আর মূলো খাওয়াও, তারপর দেখো ওর বুদ্ধি কিভাবে তেজ হয়। এটি এমন এক দিব্য রহস্য উদ্ঘাটন ছিল যা গ্রামবাসীদের মগজের সব তার নাড়িয়ে দিল। গাজর আর মূলো আকাশী ঘাস, এটি কত সরল আর কত গভীর সত্য ছিল। ভোলা তৎক্ষণাৎ কাদা থেকে উঠল। সে তার গাধার কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমাকে মাফ করে দে জ্ঞানী, আমি কত বড় মূর্খ ছিলাম। আমি তোকে স্বর্গের খোঁজে ছাদে ওঠাতাম, অথচ স্বর্গ তো মাটির নিচেই লুকিয়েছিল। সেই দিনের পর বোকাদের গ্রামে এক নতুন বিপ্লব এলো। ভোলা তার গাধা জ্ঞানীকে কাদা থেকে বের করল, তাকে স্নান করালো, পরিষ্কার করল এবং তাকে খাওয়ানোর জন্য গ্রাম থেকে সবথেকে ভালো গাজর আর মূলো সংগ্রহ করতে লাগল। আর অলৌকিক ঘটনা ঘটে গেল। কয়েক সপ্তাহেই ভালো খাবার পেয়ে জ্ঞানীর স্বাস্থ্য ফিরে এলো। সে এখন মুড়িয়াল নয়, বরং এক হৃষ্টপুষ্ট ও চকচকে গাধা হয়ে গেল। তার চলায় এক নতুন শান চলে এলো।
গ্রামবাসীরা যখনই অলৌকিক ঘটনা দেখল তখন তারা মোল্লা নাসিরুদ্দিনের কথা 100% বিশ্বাস করে নিল। তারা ভোলার গাধাকে গুরু গাধা উপাধি দিয়ে দিল। এখন লোকেরা নিজেদের সমস্যা নিয়ে ভোলার কাছে আসতে লাগল। ভোলা ভাইয়া, গুরু গাধা আজ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? আমরা সেই দিকেই জমি চাষ করব। ভোলা ভাইয়া, গুরু গাধা আজ কতবার ঢ্যাকুর ঢ্যাকুর করল, এটা কি বৃষ্টির সংকেত? ভোলা এখন গ্রামের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেল, আর তার গাধা জ্ঞানী গ্রামের সবথেকে বড় দার্শনিক ও ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে গণ্য হতে লাগল। মোল্লা নাসিরুদ্দিন একটি মূর্খতা শেষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ফলস্বরূপ তিনি আরও একটি বেশি স্থায়ী এবং সংগঠিত মূর্খতার জন্ম দিয়ে দিয়েছিলেন। তিনি এই সবকিছুতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি একটি চন্দ্র বিজেতার খেতাব পেলেন, একটি গুরু গাধা আবিষ্কার করলেন, আর না জানি কত অর্থহীন সমস্যার সমাধান করলেন। এখন এখানে থাকার মানে ছিল নিজের মগজকেই এদের মতোই বানিয়ে নেওয়া। সেই সন্ধ্যায় যখন পুরো গ্রাম গুরু গাধার আরতি করতে ব্যস্ত ছিল, মোল্লা নাসিরুদ্দিন চুপচাপ মোড়ালের বাড়ি থেকে বেরোলেন। তিনি নিজের অনুগত গাধা বুজদারকে নিলেন, যার উপর গ্রামবাসীরা ফুলের মালা পরিয়ে দিয়েছিল, এবং অন্ধকারের মধ্যে নিঃশব্দে গ্রামের সীমানার বাইরে বেরিয়ে গেলেন। তিনি পিছনে ফিরে তাকাতে চাইছিলেন না। তিনি কেবল যত দ্রুত সম্ভব এই বুদ্ধিমানদের গ্রাম থেকে দূরে চলে যেতে চেয়েছিলেন। তিনি জানতেন না যে সামনের পথ তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু তিনি এক বিষয়ে নিশ্চিত ছিলেন, এর থেকে বেশি বোকাপূর্ণ জায়গা পুরো মহাবিশ্বে আর কোথাও নেই। কিন্তু তিনি ভুল ছিলেন, কারণ যেমনই তিনি গ্রাম থেকে কয়েক মাইল দূরে পৌঁছলেন এবং একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য থামলেন, দেখলেন যে গ্রামের এক লোক, যার নাম চমন ছিল, সে রাস্তার ধারে জ্বলতে থাকা একটি মশালের আলোয় মাটিতে কিছু খুঁজছিল। এখান থেকেই মোল্লাজির সেই অবিস্মরণীয় দিনের তৃতীয় এবং অন্তিম মহামূর্খতাপূর্ণ ঘটনার আরম্ভ হতে চলেছিল। বোকাদের গ্রামের সীমানার বাইরের হাওয়ায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। এটি সেই শান্তি ছিল না যা আরাম দেয়, বরং সেই নীরবতা ছিল যা একটি ঝড়ের বয়ে যাওয়ার পর থেকে যায়। মোল্লা নাসিরুদ্দিন নিজের গাধা বুজদারের সাথে অন্ধকার পথে ধীরে ধীরে এগোচ্ছিলেন। তার কানে এখনও গুরু গাধার জয় স্লোগান প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি এমন এক আগুন জ্বালিয়েছিলেন যার আশা তিনি করেননি। একটি মূর্খতা মেটানোর প্রচেষ্টায় তিনি এক নতুন এবং হয়তো আরও বেশি স্থায়ী মূর্খতার স্থাপনা করে দিয়েছিলেন। তার মনে চিন্তার এক ঝড়ো হাওয়া বইছিল। জ্ঞান কি? তিনি নিজেকে জিজ্ঞেস করলেন। এটা কি সেটা যা বইতে লেখা থাকে, নাকি সেটা যা জীবনের অভিজ্ঞতা থেকে আসে? আমি বোখারার মহান পণ্ডিতদের সাথে ব্রহ্মাণ্ডের রহস্য নিয়ে বিতর্ক করেছি। আমরা আত্মার স্বরূপ আর ঈশ্বরের প্রকৃতি নিয়ে তর্ক-বিতর্ক করেছি। কিন্তু তাদের মধ্যে কোনো পণ্ডিত কি এই গ্রামের একজন মানুষকেও এটা বোঝাতে পারত যে কুয়োতে দেখা যাওয়া চাঁদ আসল চাঁদ নয়, বা ছাদে কোনো আকাশী ঘাস গজায় না? তিনি উপলব্ধি করলেন যে যুক্তি আর জ্ঞানের একটি সীমা থাকে। তারা কেবল সেখানেই কাজ করে যেখানে তাদের গ্রহণ করার মতো একটি খোলা মগজ থাকে। এই গ্রামের লোকেদের মগজ বন্ধ দরজার মতো ছিল, যার উপর তারা বিশ্বাস আর ঐতিহ্যের বিশাল তালা লাগিয়ে রেখেছিল। কোনো নতুন আলোর জন্য সামান্য ফাটল পর্যন্ত ছিল না। কেন বুজদার মিয়া? তিনি নিজের গাধার ঘাড়ে চাপড় মেরে বললেন, আমার মনে হয় তুমি আমাদের মানুষদের থেকে বেশি ভাগ্যবান। তুমি শুধু এটা দেখো যে তোমার সামনে ঘাস আছে কিনা। তুমি এটা ভাবো না যে এই ঘাস স্বর্গ থেকে এসেছে নাকি পাতাল থেকে। তোমার দুনিয়া কত সরল আর সত্য। গাধাটি সম্মতিতে ঢ্যাকুর ঢ্যাকুর করল, যেন বলছে, আপনি এখন বুঝলেন আমার ফিলসফি। তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। গ্রাম এখন অনেকটা পেছনে ফেলে এসেছেন। রাত গভীর হয়ে গিয়েছিল এবং আকাশে তারাগুলো কোনো জোহরির দোকানে ছড়িয়ে থাকা হীরের মতো জ্বলজ্বল করছিল। তিনি রাস্তার ধারে একটি বড় অশ্বত্থ গাছের নিচে থামার সিদ্ধান্ত নিলেন। তিনি বুজদারকে সেখানেই পাশে যেটুকু শুকনো ঘাস ছিল তা খাওয়ার জন্য ছেড়ে দিলেন এবং নিজে গাছের এক মোটা শিকড়ে পিঠ ঠেকিয়ে বসে পড়লেন। তার মনে হল অবশেষে তিনি কিছুক্ষণের শান্তি পেলেন, কিন্তু হয়তো কপাল তা মঞ্জুর করেনি। তখনই তার নজর রাস্তার একটু আগে, প্রায় 100 গজ দূরে এক টিমটিমে আলোর উপর পড়ল। কেউ রাস্তার ধারে একটি মশাল গেঁথে রেখেছিল। সেই মশালার আলোয় তৈরি বৃত্তের মধ্যে একটি ছায়া হাঁটু গেড়ে ঝুঁকেছিল এবং মাটিতে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছিল। মোল্লাজি এক ক্লান্ত দীর্ঘশ্বাস ছাড়লেন। হে ঈশ্বর, আরও একজন! এই এলাকার হাওয়াতেই কি কোনো সমস্যা আছে? প্রথমে তিনি সেই লোকটিকে অবজ্ঞা করার কথা ভাবলেন। এটি আমার সমস্যা নয়, আমি এই গ্রামের দায়িত্ব নিইনি। আমি কেবল এক ক্লান্ত মুসাফির যার বিশ্রামের দরকার। তিনি নিজের চোখ বন্ধ করে নিলেন এবং ঘুমানোর অভিনয় করতে লাগলেন। কিন্তু তিনি সেই লোকটির অস্থিরতা অনুভব করতে পারছিলেন।
সে যেভাবে মাটি খুঁড়ছিল, যেভাবে সে প্রতিটি নুড়ি পাথর তুলে উল্টে পাল্টে দেখছিল, তাতে এক গভীর হতাশা ছিল। মোল্লাজির হৃদয় যা সবসময় অন্যদের সাহায্য করার জন্য স্পন্দিত হতো, তা তাকে ধিক্কার দিতে লাগল। নাসিরুদ্দিন তার ভিতরের আওয়াজ বলল, জ্ঞানের ব্যবহার যদি কোনো অভাবী মানুষের কাজে না আসে, তবে তা বোঝার সমান। ওঠো আর দেখো, হয়তো তুমি সেই বেচারার কিছু সাহায্য করতে পারো। এক গভীর শ্বাসের সাথে নিজের হার স্বীকার করে মোল্লাজি উঠলেন এবং ধীরে ধীরে সেই আলোর বৃত্তের দিকে এগিয়ে গেলেন। যেমন যেমন তিনি কাছে আসছিলেন, তিনি সেই লোকটির বিড়বিড়ানি শুনতে পাচ্ছিলেন। কোথায় গেল? এখানেই কোথাও তো থাকা উচিত। হেই ভগবান, যদি না পারি তবে গুলবো আমাকে ঘরে ঢুকতে দেবে না। আমার তো দফা রফা হয়ে যাবে। মোল্লাজি এখন সেই আলোর বৃত্তে পৌঁছে গিয়েছিলেন। তিনি দেখলেন যে এক মধ্যবয়সী মানুষ, যার নাম চমনলাল ছিল, নিজের হাঁটু আর হাতের ওপর ভর দিয়ে মাজিতে এমনভাবে চলছিল যেন কোনো শিশু। তার চোখ মশালার হলুদ আলোয় কোনো শিকারী পশুর মতো জ্বলজ্বল করছিল। সে মাটির প্রতি ইঞ্চি নিজের আঙুল দিয়ে হাতড়াচ্ছিল। মোল্লা নাসিরুদ্দিন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখলেন। চমনলাল নিজের ধ্যানে এতটাই মগ্ন ছিল যে তার পেছনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির উপস্থিতির কথা সে টেরই পায়নি। অবশেষে মোল্লাজি গলা খাঁকড়ি দিলেন, মাফ করবেন ভাই সাহেব। তার গলার আওয়াজ শুনে চমনলাল এমনভাবে লাফিয়ে উঠল যেন সে কোনো ভূত দেখেছে। সে ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়াল এবং ভয়ে মোল্লাজিকে ঘুরতে লাগল। কে তুমি? ভয় পেও না, আমি কেবল এক মুসাফির। আমি দেখলাম যে তুমি কিছু নিয়ে খুব চিন্তিত আছো। কি হারিয়েছ তোমার? চমনলাল যখন মোল্লাজির সাধারণ পোশাক আর শান্ত মুখ দেখল, তখন তার ভয় কিছুটা কমল। সে তার চোখে এক অদ্ভুত বুদ্ধিমত্তার চমক দেখতে পেল। তার মনে হল হয়তো ইনিই সেই ব্যক্তি যিনি তাকে সাহায্য করতে পারেন। তার কণ্ঠে হতাশা ভরে গেল। কি বলবো জনাব, আমার তো দুনিয়াই লুট হয়ে গেছে। আমার ঘরের চাবি হারিয়ে গেছে, আর সেটা যে সে চাবি নয়, সেটা আমার সিন্দুকের চাবি। সিন্দুকের চাবি? জিজ্ঞেস করলেন মোল্লাজি। হ্যাঁ, চমনলালের কণ্ঠ আরও করুণ হয়ে গেল। সেই সিন্দুকে আমার স্ত্রী গুলবোর বিয়ের সব গয়না রাখা আছে। আজ গ্রামে একটি বিয়ে ছিল, সে গয়না পরে গিয়েছিল। ফিরে এসে যখন সে গয়না খুলে রাখার জন্য সিন্দুক খুলল, তো আমি চাবিটি সেখানেই পাশে রেখে দিয়েছিলাম। এখন যখন আমি ঘরের দরজা বন্ধ করতে গেলাম, তো চাবিটি নিজের জায়গা থেকে গায়েব। গুলবো ঘরে আকাশ মাথায় তুলে রেখেছে। সে কসম খেয়েছে যে যতক্ষণ চাবি না মিলছে, সে নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না, আর কাল সকালে ঘরে উনুনও জ্বলবে না। আপনিই বলুন, আমি কোথায় যাই? মোল্লাজি তার সমস্যার গুরুত্ব অনুভব করলেন। এটি কেবল একটি চাবির ব্যাপার ছিল না, এটি একটি মানুষের গৃহস্থালী আর শান্তির প্রশ্ন ছিল। বিষয়টি সত্যিই গম্ভীর। মোল্লাজি নিজের দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, চিন্তা করো না, আমরা দুজনে মিলে খুঁজব। দুজোড়া চোখ এক জোড়ার চেয়ে ভালো হয়। এই কথা শুনে চমনলালের মুখে কিছুটা আশার আলো দেখা দিল। আপনি সত্যি আমাকে সাহায্য করবেন? আপনি খুব মহৎ মানুষ। আর এইভাবে মোল্লা নাসিরুদ্দিনও চমনলালের সাথে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং সেই ছোট আলোর বৃত্তে চাবির তালাশে লেগে গেলেন। মশালার আলো মাটিতে লম্বা লম্বা নাচতে থাকা ছায়া তৈরি করছিল। প্রতিটি ছোট নুড়ি, প্রতিটি শুকনো ডাল এক মুহূর্তের জন্য চাবি হবার বিভ্রম তৈরি করছিল। কিন্তু তারপর হতাশাই হাতে আসছিল। তারা দুজনে চুপচাপ পুরো একাগ্রতার সাথে মাটি চষে বেড়াচ্ছিলেন। ধুলো তাদের আঙুল আর পোশাকে জমছিল। রাতের পোকামাকড় মশালার আলোর দিকে আকৃষ্ট হয়ে ভনভন করছিল। প্রায় আধা ঘণ্টা কেটে গেল। তারা সেই ছোট অংশটিকে অন্তত 10 বার তন্নতন্ন করে খুঁজলেন। আমি বুঝতে পারছি না, চমনলাল হতাশ হয়ে বলল, ওকে তো এখানেই থাকা উচিত। মাটি কি গিলে ফেলল ওকে? মোল্লাজি, যিনি এতক্ষণ চুপচাপ কাজ করছিলেন, মাথা তুললেন। তিনি চমনলালের চোখের দিকে তাকালেন এবং একটি খুব সরল, খুব সোজা আর খুব যৌক্তিক প্রশ্ন জিজ্ঞেস করলেন। এমন এক প্রশ্ন যা যে কোনো সাধারণ মানুষের মাথায় সবথেকে আগে আসত। একটি কথা বলো চমনলাল, তিনি খুব সহজভাবে জিজ্ঞেস করলেন। তোমার চাবিটি পড়েছিল কোথায়? তোমার কি ঠিকঠাক জায়গাটি মনে আছে? মোল্লাজি আশা করেছিলেন যে চমনলাল বলবে, হ্যাঁ, এই মশালার কাছে, বা হয়তো একটু আগে বা পেছনে। কিন্তু চমনলাল যে জবাব দিল, তা মোল্লাজির মগজকে শূন্য করে দিল। চমনলাল খুব আত্মবিশ্বাসের সাথে উঠে দাঁড়িয়ে অন্ধকারে ডুবে থাকা নিজের বাড়ির দিকে ইশারা করল, যা সেখান থেকে প্রায় 50 কদম দূরে ছিল। পড়েছিল তো ভেতরে, ঘরে মোল্লাজি। এক মুহূর্তের জন্য মোল্লা নাসিরুদ্দিনের মনে হল তিনি ভুল শুনেছেন।
তার কান তার সাথে ধোঁকা দিয়েছে। কি বললে তুমি? তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, এই বিশ্বাসে যে এইবার জবাব অন্য কিছু হবে। আমি বললাম, চাবি তো ঘরের ভেতরে, আমার ঘরে পড়েছিল। চমনলাল সেই একই সহজ ভঙ্গিতে পুনরাবৃত্তি করল, যেন এটি দুনিয়ার সবথেকে সাধারণ কথা। মোল্লা নাসিরুদ্দিন অবাক হয়ে গেলেন। তিনি শুধু চমনলালের মুখ দেখতে থাকলেন। তার মাথায় গত ২৪ ঘণ্টার সব ঘটনা একটি সিনেমার মতো ঘুরে গেল। কুয়োতে চাঁদ, ছাদে ঘাস, আর এখন এটি তাদের সব কিছুর ঊর্ধ্বে ছিল। এটি মূর্খতার চরম সীমা ছিল। এটি যুক্তির এমন যৌক্তিকতার সূর্যগ্রহণ ছিল যা তিনি কল্পনাও করেননি। তিনি কিছুক্ষণ কিছু বলতেই পারলেন না। তারপর তিনি নিজের সব শক্তি সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, চমনলাল, আমার ভাই, যদি তোমার চাবি ঘরের ভেতরে পড়েছিল, তবে তুমি সেটা এখানে বাইরে রাস্তায় কেন খুঁজছ? চমনলাল মোল্লাজিকে এমনভাবে দেখল যেন তিনি কোনো খুব বোকামিপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আরে মোল্লাজি, আপনিও কেমন কথা বলেন? সে বোঝাল, ভেতরে ঘরে ঘন অন্ধকার, সেখানে কিছুই দেখা যায় না। আমি সেটা এখানে মশালার আলোয় খুঁজছি, কারণ এখানে কত সুন্দর আলো আছে। এই উত্তরটি একটি হাতুড়ির মতো ছিল, যা মোল্লা নাসিরুদ্দিনের ধৈর্য আর যুক্তির শেষ দেওয়ালটিও ভেঙে দিল। তিনি কিছুক্ষণ শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলেন, যেন ঈশ্বরের কাছে জিজ্ঞেস করছেন, কেন? আমার সাথেই কেন? তার মনে হল এখন এখানে এক মুহূর্ত থাকাও তার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি উঠে নিজের কাপড় ঝাড়লেন। ঠিক আছে চমনলাল, তুমি তোমার খোঁজা চালিয়ে যাও, ঈশ্বর তোমার সাহায্য করুন। তিনি যাওয়ার জন্য ঘুরতেই চমনলাল ভাই কাঁদতে কাঁদতে তার হাত ধরে নিল। না না গুরুদেব, আপনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না। এতক্ষণে মোল্লাজির চন্দ্র বিজেতা হওয়ার খবর চমনলাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আপনি তো সর্বজ্ঞানী, আপনি ডুবে যাওয়া চাঁদকে আকাশে ফেরত পাঠিয়ে দিয়েছেন। আপনি ভোলার গাধার জ্ঞানী হওয়ার রহস্য জানেন। আপনি এই আমার ছোট্ট সমস্যার সমাধান কেন করতে পারছেন না? মোল্লাজি নিজের মাথায় হাত দিলেন। তার খ্যাতিই এখন তার সবথেকে বড় শত্রু হয়ে গিয়েছিল। দেখো চমন, তিনি বোঝানোর এক শেষ দুর্বল চেষ্টা করলেন। সমস্যার সমাধান সেখানেই খোঁজা হয় যেখানে সমস্যা থাকে। যদি চাবি ভেতরে পড়ে থাকে, তবে সেটি ভেতরেই মিলবে। তোমাকে শুধু ভেতরে একটি প্রদীপ বা মশাল নিয়ে যাওয়ার দরকার। এ কথা শুনে চমনলালের মুখ শুকিয়ে গেল। ভেতরে মশাল নিয়ে যাব? কিন্তু গুরুদেব, এটি কিভাবে সম্ভব? ঘরের সব মশাল আর প্রদীপ তো ভেতরেই রাখা আছে, আর সেগুলো জ্বালানোর জন্য পাথরও রান্নাঘরে আছে। আর ঘরের ভেতরে যাওয়ার জন্য দরজা খুলতে হবে, আর দরজা খোলার জন্য চাবি চাই, আর চাবি তো হারিয়ে গেছে। এটি এমন এক ধাঁধা ছিল যা শুনে যে কোনো জ্ঞানীর মাথা ঘুরে যেত। মোল্লাজি বুঝলেন যে তিনি এমন এক চোরাবালিতে ফেসে গেছেন যেখান থেকে বেরোনো অসম্ভব। তাহলে তুমি ঘরে ঢুকলে কি করে? মোল্লাজি জিজ্ঞেস করলেন। আমি তো ভেতরেই ছিলাম যখন চাবি হারালো। আমি তো শুধু বাইরে এটা দেখতে এসেছিলাম যে কোথাও সেটা আমার পকেট থেকে পড়ে এখানে তো আসেনি। চমনলাল নিজের যুক্তিশক্তির প্রদর্শন করল। মোল্লাজি চুপ হয়ে গেলেন। তিনি বুঝলেন যে এই মানুষটিকে যুক্তি দিয়ে বোঝানো আর মহিষের সামনে বীণ বাজানো একই কথা। এরই মধ্যে চমনলালের মাথায় এক চমৎকার বুদ্ধি এলো। দাঁড়ান গুরুদেব, আমার মনে পড়েছে আমাদের গ্রামে এক এমন বিশেষজ্ঞ আছেন যিনি হারানো জিনিস খুঁজতে দক্ষ। তিনি নিজের দিব্য দৃষ্টি দিয়ে বলে দিতে পারেন যে চাবি কোথায় আছে। আমি এক্ষুনি তাকে ডেকে আনছি। না, থামো, মোল্লাজি চিৎকার করলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চমনলাল তীরের মতো অন্ধকারে উধাও হয়ে গেল, এই বিশ্বাসে যে এখন তার সমস্যার সমাধান হয়েই ছাড়বে। মোল্লা নাসিরুদ্দিন সেখানেই রাস্তায় বসে পড়লেন। তিনি নিজের পাগড়ি খুলে নিজের হাতে ধরলেন। এখন এটি একজনের মূর্খতা রইল না। তিনি বিড়বিড় করলেন, এখন এটি একটি সংগঠিত মূর্খতার সমারোহ হতে চলেছে। আর তিনি ঠিকই ছিলেন। প্রায় ২০ মিনিট পরে চমনলাল ফিরে এলো, কিন্তু সে একা ছিল না। তার সাথে আরও এক অদ্ভুত ব্যক্তি ছিল, আর তাদের পেছনে পেছনে গ্রামের আরও কিছু লোকও মশাল নিয়ে আসছিল, যারা এই নতুন তামাশা দেখার জন্য উৎসুক ছিল। যে নতুন ব্যক্তিটি এলো, সে ছিল গ্রামের বিখ্যাত জ্যোতিষী, ভবিষ্যদ্দ্রষ্টা আর হারানো বস্তু বিশেষজ্ঞ যন্ত্রীলাল। যন্ত্রীলাল এক লম্বা রোগা মানুষ ছিল, যার নাক ছিল তোতার মতো, আর চোখে এক ধূর্ত চমক ছিল। সে তার গলায় অনেক ধরনের মালা পরে রেখেছিল, রুদ্রাক্ষের, শুকনো লঙ্কার, কড়ির, আর না জানি কত কি। তার হাতে একটি ময়ূরের পালকের তৈরি ঝাড়ু ছিল, যা সে হাওয়ায় এমনভাবে ঘোরাচ্ছিল যেন নেতিবাচক শক্তি তাড়িয়ে দিচ্ছে। কোথায় সমস্যার কেন্দ্র?
যন্ত্রীলাল এক গভীর নাটকীয় কণ্ঠে জিজ্ঞেস করল, যেন কোনো মহান বিজ্ঞানী কোনো রহস্যময় ঘটনার তদন্ত করতে এসেছে। চমনলাল প্রায় সাষ্টাঙ্গে প্রণাম করে যন্ত্রীলালকে প্রণাম জানাল। প্রণাম পণ্ডিতজি, এখানেই এই আলোকপুঞ্জের নিচে আমার ব্রহ্মাণ্ডের চাবিকাঠি হারিয়ে গেছে। সে তার হারানো চাবিটিকে এক দার্শনিক উচ্চতা দিয়ে দিয়েছিল। যন্ত্রীলাল সেই ছোট আলোর বৃত্তের এমনভাবে পরিদর্শন করল যেন কোনো প্রত্নতত্ত্ববিদ কোনো প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পরীক্ষা করছে। সে নিজের তোতার মতো নাক দিয়ে হাওয়া শুকল। বিষয়টি গম্ভীর, সে ঘোষণা করল। এখানকার শক্তিতে ভারী ভারসাম্যহীনতা আছে। রাহু আর কেতুর বক্র দৃষ্টি সরাসরি এই স্থানের ওপর পড়ছে। এতে কোনো সন্দেহ নেই যে তোমার চাবি কোনো দুষ্টু আত্মা বা কোনো মহাজাগতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। মোল্লা নাসিরুদ্দিন, যিনি এতক্ষণ চুপচাপ এইসব দেখছিলেন, আর থাকতে পারলেন না। পণ্ডিতজি, তিনি বললেন, এর মধ্যে রাহুকেতু কোত্থেকে এলো? এটি একটি সাধারণ লোহার চাবি, কোনো গ্রহ নক্ষত্র নয়। যন্ত্রীলাল মোল্লাজিকে পা থেকে মাথা পর্যন্ত ঘুরল। আপনি কে মহাশয়, যে আমার দিব্য জ্ঞানের ওপর সন্দেহ করছেন? আপনি কি জানেন না যে এই ব্রহ্মাণ্ডে প্রতিটি বস্তু, তা সজীব হোক বা নির্জীব, গ্রহদের চালে প্রভাবিত হয়? এই চাবিটিও চমনলালের কুষ্ঠির শনি গ্রহের প্রতিনিধিত্ব করে, আর যেহেতু শনি এখন বক্রী, তাই চাবিও বক্রী হয়ে অদৃশ্য হয়ে গেছে। এটি এমন এক বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল যার কারোর কাছে কোনো উত্তর ছিল না। গ্রামবাসীরা যারা এতক্ষণে সেখানে জড়ো হয়েছিল, তারা সবাই মাথা নাড়তে লাগল। তাহলে এখন কি হবে পণ্ডিতজি? চমনলাল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। ভয় পেও না বৎস, যন্ত্রীলাল তার ময়ূরের পালকের ঝাড়ু ঘোরাতে ঘোরাতে বলল। যেখানে সমস্যা আছে সেখানে যন্ত্রীলালের সমাধানও আছে। আমাদের একটি বস্তু আকর্ষণ যজ্ঞ করতে হবে। এতে এমন এক ইতিবাচক শক্তিচক্র উৎপন্ন হবে যা চাবিকে নিজের দিকে আকর্ষণ করে নেবে, চাই তা যে কোনো লোকে লুকিয়ে থাকুক না কেন। এবার মোল্লাজি পুরোপুরি হার মেনে নিলেন। তিনি জানতেন যে এখন যা হতে যাচ্ছে তা তার নিয়ন্ত্রণের বাইরে। যন্ত্রীলাল তার সহকারীদের আদেশ দিতে শুরু করল। একটি গোলা বানাও, গরুর গোবর দিয়ে একটি পবিত্র বৃত্ত নির্মাণ করো, 7 ধরনের শস্য, 3 ধরনের পাতা আর একটি কালো মুরগির পালক নিয়ে এসো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, একটি এমন পাত্র নিয়ে এসো যাতে জল ভরা থাকে, আর সেই জল কোনো এমন কুয়োর হওয়া উচিত যার গভীরতা কারো জানা নেই। গ্রামবাসীরা যারা এই ধরনের তামাশার জন্য সবসময় প্রস্তুত থাকত, তারা তৎক্ষণাৎ আদেশ পালনের জন্য দৌড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই রাস্তার ধারে সেই মশালার আলোয় এক ভব্য এবং পুরোপুরি অর্থহীন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেল। গরুর গোবর দিয়ে একটি আঁকাবাঁকা বৃত্ত টানা হলো, তার মাঝখানে 7 প্রকারের শস্য এবং পাতা রাখা হলো। কালো মুরগির পালক খুঁজতে একটু অসুবিধা হয়েছিল, কারণ রাতে কেউ নিজের মুরগিকে বিরক্ত করতে রাজি ছিল না। শেষ পর্যন্ত কেউ একজন কাকের পালক নিয়ে এসে সেটাকেই মুরগির পালক ঘোষণা করে দিল। আর জল আনা হয়েছিল সেই ঐতিহাসিক কুয়ো থেকে, যেখান থেকে আগের রাতে চাঁদ তোলা হয়েছিল। এখন যন্ত্রীলাল নিজের যজ্ঞের কেন্দ্রে বসে পড়ল। সে চোখ বন্ধ করল এবং কিছু অস্পষ্ট মন্ত্র জপ করা শুরু করল, যার আওয়াজ কোনো মাছির ভনভনানির মতো শোনাচ্ছিল। হয়ে শনিদেব, হে রাহুকেতু, কেন হয়েছ চাবির হেতু? ওম ক্রিম ক্লিম চাবি আকর্ষণায়, লৌহবস্তু প্রাকটায়ে, ফাট স্বাহা। এইসব দেখে মোল্লাজির হাসি আর কান্না একসাথে পাচ্ছিল। তিনি ভাবছিলেন এই লোকেরা একটি সাধারণ সমস্যা সমাধান করার জন্য, যা হয়তো 1 মিনিটে সমাধান হতে পারত, কত বড় আর জটিল প্রপঞ্চ রচনা করছে। তারা সমস্যার সমাধান করছে না, বরং নিজেদের মূর্খতাকে আরও বাড়িয়ে তুলছে। মন্ত্রপাঠের পর যন্ত্রীলাল নিজের চোখ খুলল। এখন অন্তিম পর্যায়ে, সে ঘোষণা করল। চমনলাল, তুমি এই জলের পাত্রে দেখো, এতে তুমি তোমার চাবির প্রতিফলন দেখতে পাবে। সেই প্রতিফলন যেদিকে সংকেত করবে, চাবি সেই দিকে মিলবে। চমনলাল কাঁপতে কাঁপতে সেই জলের পাত্রে উকি দিল। মশালার দোদল্যমান আলোয় জলে সে নিজেরই ভয় পাওয়া মুখ আর পেছনে দাঁড়িয়ে থাকা লোকেদের ছায়া দেখতে পাচ্ছিল। আমি কিছুই দেখতে পাচ্ছি না পণ্ডিতজি, সে বলল। ধ্যান করো বৎস, নিজের আত্মার চোখে দেখো, যন্ত্রীলাল জোর দিয়ে বলল। চমনলাল আরও জোর দিয়ে জলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। তখনই পেছনে দাঁড়িয়ে থাকা গজধরের এক প্রচণ্ড হাঁচি এলো। তার হাঁচি এতটাই জোরদার ছিল যে চমনলালের হাত থেকে পাত্রটি নড়ে গিয়ে সব জল তার নিজের মুখেই এসে পড়ল। এটি ছিল দিব্য অনুষ্ঠানের আরও একটি ভেজা এবং অপমানজনক সমাপ্তি। যন্ত্রীলালের বস্তু আকর্ষণ যজ্ঞ বুড়িভাবে ব্যর্থ হয়ে গিয়েছিল। সে নিজেও কিছুটা ভিজে গিয়েছিল এবং তার মুখ দেখার মতো হয়েছিল। এইটা একটা অমঙ্গল, সে নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করে বলল।
কোনো নাস্তিকের উপস্থিতিতে আমার মহাজাগতিক শক্তি খণ্ডিত হয়ে গেছে। তার নজর সরাসরি মোল্লা নাসিরউদ্দিনের ওপর ছিল, কিন্তু ততক্ষণে এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। চমনের চাবি হারিয়ে গেছে, আর সেটা খুঁজে বের করার জন্য চন্দ্র বিজেতা মোল্লাজি এবং জ্যোতিষ আচার্য যন্ত্রীজি একসাথে চেষ্টা করছেন। এটি এমন এক ব্রেকিং নিউজ ছিল যা কেউ মিস করতে চাইছিল না। দেখতে দেখতে সেই ছোট আলোর বৃত্তটি একটি মেলায় পরিণত হল। মোড়ল ভোলারাম নিজের স্ত্রীর সাথে সেখানে পৌঁছাল। পণ্ডিত অজ্ঞানী, ছেনিরাম ছুতর এবং এমনকি গুরু গাধার নতুন মালিক ভোলাও তার গাধা জ্ঞানীকে সাথে নিয়ে সেখানে পৌঁছে গেল। এখন সেই স্থানটি একটি পঞ্চায়েতের ময়দান হয়ে উঠেছিল, যেখানে প্রত্যেকে নিজের নিজের বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছিল। আরে চমন, তুমি শেষবার চাবি কোথায় দেখেছিলে সেটা মনে করার চেষ্টা করো। মোড়ল একটি খুব বুদ্ধিমত্তাপূর্ণ পরামর্শ দিল। এটা ভুলে গিয়ে যে চমন এটা আগেই বলে দিয়েছিল। পণ্ডিত অজ্ঞানী একটি নতুন তত্ত্ব পেশ করল। এটা পিতৃদোষের মামলা। চমন নিশ্চয়ই তার পূর্বপুরুষদের অপমান করেছে, তাই তার চাবি পূর্বপুরুষরাই লুকিয়ে রেখেছে। তাকে এখানেই মাটিতে ১০০ বার উঠা বসা করতে হবে এবং নিজের পরদাদার কাছে ক্ষমা চাইতে হবে। ছেনিরাম ছুতর একটি কারিগরি সমাধান দিল। চাবি খুঁজতে এত সময় নষ্ট করে কি হবে? আমি সকালে কাঠের একটি নতুন দরজা আর একটি নতুন সিন্দুক বানিয়ে দেব, সমস্যাই শেষ। এই কথায় কেউ খেয়াল দিল না যে সিন্দুকের ভেতরে থাকা গয়নাগুলোর কি হবে। এরই মধ্যে ভোলা তার গাধা জ্ঞানীকে ভিড়ের সামনে নিয়ে এলো। ১ মিনিট থামুন সবাই, সে ঘোষণা করল। অন্তিম সিদ্ধান্ত গুরু গাধাই নেবে। সেই নিজের দিব্যি দৃষ্টি দিয়ে বলবে যে চাবি কোথায় আছে। এখন সব ধ্যান জ্ঞানী গাধার ওপর কেন্দ্রিত হল। ভোলা তার কানে ফিসফিস করে জিজ্ঞেস করল, বলুন গুরুদেব, চাবি কোথায়? জ্ঞানী নিজের আশেপাশে এত বড় ভিড় আর শোরগোল দেখে ঘাবড়ে গেল। সে নিজের স্বাভাবিক বুদ্ধি ব্যবহার করে সেই ভিড় থেকে দূরে সবথেকে শান্ত আর অন্ধকার জায়গার দিকে তাকালো, যা কিনা চমনলালের ঘরের দিক ছিল। দেখুন, ভোলা খুশিতে চিৎকার করে উঠল, গুরু গাধা ঘরের দিকে সংকেত করছে। চাবি নিশ্চয়ই ঘরের আশেপাশে কোথাও হবে। মোল্লা নাসিরউদ্দিন, যিনি এই সব দেখে শুনে প্রায় পাগল হওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন, নিজের মাথা চেপে ধরলেন। এই গাধাটি এই সব মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান, তিনি ভাবলেন। এ সঠিক দিকে ইশারা করছে, কিন্তু এই বেকুবগুলো এটারও ভুল মানে বের করবে। আর সেটাই হলো। লোকেরা এই সিদ্ধান্তে পৌঁছালো যে চাবি ঘরের বাইরে দেওয়ালের কাছে কোথাও পড়েছে। এখন পুরো ভিড় ঘরের চারদিকে অন্ধকারে হাতড়ে হাতড়ে চাবি খুঁজতে লাগল। এটি একটি অভূতপূর্ব দৃশ্য ছিল। ১০০র বেশি মানুষ এমন একটি জিনিস খুঁজছিল যেখানে সেটি ছিলই না, আর এই সব কিছুই হচ্ছিল একটা গাধার দিব্যি সংকেতে। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। ঘণ্টাখানেক কেটে গেল। রাত তার শেষ প্রহরে প্রবেশ করছিল। গ্রামের লোক এখন ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের উৎসাহ এখন বিরক্তি আর ঝগড়ায় বদলে যাচ্ছিল। যন্ত্রীবারের যজ্ঞ ব্যর্থ হয়েছিল, পণ্ডিত অজ্ঞানীর উঠবসেও কিছু হয়নি, আর গুরু গাধার সংকেতের পরেও চাবি পাওয়া যায়নি। এখন সবাই একে অপরকে দোষ দিতে লাগল। এই সব যন্ত্রীর ভুল, তার মন্ত্রে কোনো শক্তি নেই। না, এই পণ্ডিত অজ্ঞানীর পিতৃদোষে তত্ত্বই ভুল ছিল। ভোলার গাধাও কোনো জ্ঞানী নয়, ওটা তো শুধু একটা পশু। পরিবেশে উত্তেজনা বাড়ছিল। চমনলাল এখন মাটিতে বসে হু হু করে কাঁদছিল। তার স্ত্রী গুলবউ ঘরের জানলা দিয়ে এইসব দেখছিল, আর সেখান থেকেই চিৎকার করে তাকে গালমন্দ করছিল। মোল্লা নাসিরউদ্দিন, যিনি একটি পাথরের ওপর চুপচাপ বসে এই পুরো নাটক দেখছিলেন, অনুভব করলেন যে এখন জল মাথার ওপর দিয়ে চলে গেছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন এই মূর্খতার নাটকে পর্দা ফেলার সময় এসে গেছে, এর পরিণাম যাই হোক না কেন। তিনি নিজের জায়গা থেকে উঠলেন। তার চলায় এমন এক গম্ভীরতা আর অভিকার ছিল যে তাকে নিজের দিকে আসতে দেখে ভিড়ের মধ্যে আপনা আপনি শান্তি নেমে এলো। সবাই তার দিকে তাকাতে লাগল। তিনি সরাসরি কাঁদতে থাকা চমনলালের কাছে গেলেন। তিনি তাকে কাঁধ ধরে তুললেন। চুপ করো চামন, কাঁদলে চাবি পাওয়া যাবে না। তারপর তিনি ভিড়ের দিকে ফিরলেন। তার গলা শান্ত ছিল, কিন্তু তাতে এমন এক শক্তি ছিল যা সবার মনোযোগ কেড়ে নিল। আপনারা সবাই গত কয়েক ঘন্টা ধরে এখানে মেহনত করছেন, তিনি বললেন। আপনারা সবাই নিজেদের বুদ্ধি আর পদ্ধতি ব্যবহার করলেন, কিন্তু আপনাদের মধ্যে কেউ কি এক মুহূর্ত থেমে এটা ভেবেছেন যে আপনারা কি খুঁজছেন আর কোথায় খুঁজছেন? তিনি এক মুহূর্তের বিরতি নিলেন, যাতে তার কথা লোকেদের মাথায় ঢোকে। আমি আপনাদের সবার কাছে, আর বিশেষ করে তোমার কাছে চামনলাল, আরও একবার সেই প্রশ্নটিই করতে চাই যা আমি সবথেকে আগে করেছিলাম, আর আমি চাই যে এইবার আপনারা সবাই মন দিয়ে শোনেন। তার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। চমনলাল, তোমার চাবি আসলে পড়েছিল কোথায়? এই প্রশ্নটি যা আগেও করা হয়েছিল এইবার একটি আলাদা ওজনের সাথে এলো।
চমনলাল ফোপাতে ফোপাতে কোনো কিছু না ভেবেই সেই একই জবাব দিল যা সে আগে দিয়েছিল। ভেতরে, ঘরের ভেতরে, আমার ঘরে। সে এটা এত জোরে বলল যে এইবার ভিড়ে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ তাকে পরিষ্কার শুনতে পেল। আর তারপর এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। এটি সেই নিস্তব্ধতা যা একটি বড় বিস্ফোরণের ঠিক আগে হয়। লোকেরা প্রথমে চমনলালকে ঘুরল, তারপর একে অপরকে দেখল, আর তারপর তাদের সবার নজর সেই মশালার আলোয় চকচক করা মাটির ওপর পড়ল, যেটাকে তারা ঘণ্টার পর ঘণ্টা ধরে চষে বেড়াচ্ছিল, ভেতরে পড়েছিল, খুঁজছিল বাইরে। এই সরল তথ্য, এই যৌক্তিক বৈরতিতা একে একে তাদের মাথায় ঢুকতে লাগল। আর তারপর মহাজ্ঞানের বিস্ফোরণ হল। কিন্তু এই বিস্ফোরণ জ্ঞানোদয়ের ছিল না, এটি ছিল ক্রোধের। তাহলে তুমি আমাদের ঘন্টার পর ঘন্টা ধরে বেকুব বানাচ্ছিলে? গজধর সব থেকে আগে গর্জে উঠল। যখন চাবি ভেতরে পড়েছিল তো আমরা সবাই এখানে অন্ধকারে পোকামাকড়ের মতো কি করছিলাম? আমার কোমর ব্যথা হয়ে গেছে, এক বুড়ি চিৎকার করল। আর আমার গোবরের কি হবে, যা এই যজ্ঞে বরবাদ হয়ে গেল? এক কৃষক বলল। দেখতে দেখতে সব রাগ চমনলালের উপর ফেটে পড়ল। কিন্তু চমনলালও তো সেই গ্রামেরই অংশ ছিল। সে নিজের আত্মরক্ষার জন্য সেই একই যুক্তি দিল যা ছিল এই গ্রামের মূল মন্ত্র। তাতে আমার কি দোষ? সে চিৎকার করল। আমি কি করতাম? ভেতরে তো ঘুটঘুটে অন্ধকার, কোনো বুদ্ধিমান মানুষ তো আলোতেই জিনিস খুঁজবে। এই যুক্তিটি এতটাই অকাট্য ছিল যে ভিড় এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। হ্যাঁ, কথা তো ঠিক ছিল, দোষ চমনলালের নয়, দোষ অন্ধকারের ছিল। আর তারপর তাদের সামষ্টিক মূর্খতা এক নতুন শিকার খুঁজল, মোল্লা নাসিরউদ্দিন। মোড়ল ভোলারামে গিয়ে এলো। 1 মিনিট, এইসব তো ঠিক আছে, কিন্তু মোল্লাজি আপনি তো সব জানতেন, আপনি এই প্রশ্নজি আগে কেন করেননি? আমি করেছিলাম, মোল্লাজি শান্তভাবে বললেন। তাহলে তাহলে আপনি আমাদের আগে কেন থামাননি? যন্ত্রীলাল নিজের ব্যর্থতার দায় মোল্লাজির ওপর চাপিয়ে বলল। আপনি আমাদের এই পুরো যজ্ঞ আর তামাশা করতে দিলেন। আপনি চেয়েছিলেন যে আমরা সবাই মূর্খ প্রমাণিত হই। এখন পুরো ভিড়ের রাগ মোল্লাজির দিকে ঘুরে গেল। তারা এক মুহূর্তে চন্দ্র বিজেতা আর গুরুদেব থেকে একজন খলনায়কে বদলে গেলেন, যিনি গ্রামবাসীদের অপমান করার ষড়যন্ত্র করেছিলেন। মোল্লা নাসিরউদ্দিন দেখলেন যে তিনি এমন এক যুক্তির যুদ্ধে দাঁড়িয়ে আছেন যেখানে তার বিরোধীদের কাছে কোনো অস্ত্রই নেই। তারা আবেগ, ঐতিহ্য আর বিশুদ্ধ মূর্খতা দিয়ে লড়ছিলেন। তিনি নিজের হাত তুললেন। শান্ত হয়ে যান, দয়া করে শান্ত হন। তার কণ্ঠে এতটাই অধিকার ছিল যে ভিড় আরও একবার চুপ হয়ে গেল। হ্যাঁ, আমি জানতাম, আমি শুরু থেকেই জানতাম যে চাবি ভেতরে আছে, আর আমি চমনকে এটা বলেছিলামও। কিন্তু সে কি আমার কথা শুনেছে? না, কারণ কখনো কখনো আমরা সমাধান শুনতেই চাই না। আমরা নিজেদের তৈরি করা মুশকিলগুলোর মধ্যে জড়িয়ে থাকতেই পছন্দ করি। তিনি চমনলালের দিকে তাকালেন। চমন, তোমার সমস্যা হারানো চাবি নয়, তোমার সমস্যা হলো অন্ধকার। তারপর তিনি ভিড়ের দিকে ফিরলেন। আর আপনাদের সবার সমস্যা এই যে আপনারা অন্ধকারকে ভয় পান। আপনারা আলোর দিকে দৌড়ান, যদিও সমাধান অন্ধকারেই কেননা লুকিয়ে থাকুক। আপনারা সমস্যাকে আলোতে আনতে চান, অথচ আপনাদের উচিত আলোকেই সমস্যার কাছে নিয়ে যাওয়া। এটি একটি গভীর দার্শনিক বিচার ছিল, যা হয়তো সেই লোকেদের মাথার অনেক উপর দিয়ে চলে গেল, কিন্তু মোল্লাজি এটিকে সরল করার সিদ্ধান্ত নিলেন। আপনাদের কারো কাছে কি আর কোনো মশাল বা প্রদীপ আছে? তিনি জিজ্ঞেস করলেন। একজন লোক যে নিজের ঘর থেকে তামাশা দেখতে এসেছিল, সে বলল, হ্যাঁ, আমার কাছে আছে। তাহলে সেটা জ্বালাও, মোল্লাজি আদেশ দিলেন, আর সেটা নিয়ে চমনের ঘরের ভেতরে যাও। এটি এমন এক বৈপ্লবিক চিন্তা ছিল যা কারো মাথায় আসেনি। কিন্তু দরজা তো বন্ধ, চমন বলল। তোমার ঘরে কি কোনো জানলা নেই? মোল্লাজি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আছে তো, রান্নাঘরের জানলাটা ছিটকিনি ভাঙা আছে, চমন ধীরে ধীরে বলল। মোল্লাজি নিজের মাথা আকাশের দিকে তুললেন, যেন ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। তাহলে আর কিসের অপেক্ষা? গজধর, যে সবসময় শারীরিক শক্তি প্রদর্শন করার জন্য তৈরি থাকত, তৎক্ষণাৎ এগিয়ে এলো। আমি যাব। সে অন্য লোকটির থেকে জ্বলন্ত মশাল নিল এবং কোনো বানরের মতো ক্ষিপ্রতায় চমনের ঘরের ভাঙা জানলা দিয়ে ভেতরে লাফিয়ে পড়ল। এক মুহূর্তের নিস্তব্ধতা, এবং তারপর ভেতর থেকে গজধরের বিজয়ী আওয়াজ ভেসে এলো। পেয়ে গেছি! আরে, এটা তো দরজার ঠিক সামনেই পড়েছিল। কয়েক সেকেন্ডের পরই ঘরের দরজা চড় শব্দ করে ভেতর থেকে খুলে গেল। চৌকাঠে গজধর দাঁড়িয়েছিল, তার এক হাতে মশাল ছিল আর অন্য হাতে সেই ছোট সাধারণ লোহার চাবিটি। সেই চাবি যার জন্য এত বড় মহাকাব্য রচিত হয়েছিল, এখন সবার সামনে। গ্রামবাসীরা তাকে এমনভাবে দেখছিল যেন সেটি কোনো জাদুকরী ধন। চমন দৌড়ে গেল এবং প্রায় ছিনিয়ে নিয়ে চাবিটি নিজের হাতে নিয়ে নিল।
সে ওটিকে চুমু খেল, নিজের চোখে ছোঁয়ালো এবং তারপর দৌড়ে নিজের স্ত্রী গুলবোকে দেখাতে চলে গেল। সমস্যা সমাধান হয়ে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীদের মুখে খুশি বা লজ্জার কোনো ভাব ছিল না। তাদের মুখে এক অদ্ভুত শূন্যতা ছিল। তাদের কয়েক ঘন্টার বিনোদন, তাদের উৎসব, তাদের নাটক সব হঠাৎ শেষ হয়ে গিয়েছিল। তাদের মনে হচ্ছিল যেন কেউ তাদের প্রিয় গল্পটিকে মাঝপথেই শেষ করে দিয়েছে। কেউ মোল্লা নাসিরুদ্দিনকে ধন্যবাদ জানাল না, কেউ নিজের মূর্খতার জন্য ক্ষমা চাইল না। তারা শুধু ধীরে ধীরে একে একে নিজেদের ঘরের দিকে এগোতে লাগল, যেন কোনো স্বপ্ন ভেঙে গেছে। যন্ত্রী লাল বিড়বিড় করতে করতে গেল, যদি গজধর হাঁচত না, তবে আমার যজ্ঞ দিয়ে চাবি আপনা আপনি উড়ে এখানেই চলে আসত। পণ্ডিত অজ্ঞানী বলল, এটা আমার পিতৃদোষের তত্ত্বেরই শক্তি যে ঘরে ঢোকার রাস্তা পাওয়া গেছে। মোল্লা নাসিরুদ্দিন একা দাঁড়িয়ে থাকলেন। তিনি দেখলেন যে পূর্ব আকাশে এখন হালকা লালচে আভা ফুটে উঠেছে, ভোরের প্রথম কিরণ ফুটতে চলেছে। তিনি এক দীর্ঘ, খুব গভীর শ্বাস নিলেন। এটি ছিল এক সতেজ সকালের হাওয়া, যা এক দীর্ঘ, ক্লান্তিকর এবং মূর্খতাপূর্ণ রাতের পর আসছিল। তিনি নিজের গাধা বুজদারকে ডাকলেন। সে দৌড়ে তার কাছে এলো। মোল্লাজি তার পিঠে বসলেন। তিনি শেষবারের মতো সেই গ্রামটির দিকে তাকালেন, যা এখন সকালের কুয়াশায় ঢাকা পড়েছিল। তাদের সেই গ্রামের প্রতি কোনো ঘৃণা ছিল না, তার শুধু সেই লোকেদের প্রতি মায়া হচ্ছিল যারা আলোতে অন্ধকার আর অন্ধকারে আলো খুঁজছিল। চলো বুজদার, তিনি বললেন, এখন এখান থেকে যাওয়ার সময় হয়েছে। আমরা এখানে অনেক কিছু দেখে ফেললাম, হয়তো এতটাই যে পুরো জীবন ভাবার জন্য যথেষ্ট। এবং মোল্লা নাসিরুদ্দিন নিজের গাধায় সাওয়ার হয়ে সেই উদীয়মান সূর্যের দিকে চলে গেলেন, যা যুক্তি আর জ্ঞানের প্রতীক ছিল। তিনি সেই গ্রামটিকে, তার অদ্ভুত স্মৃতিগুলোকে পেছনে ফেলে এক নতুন পথে বেরিয়ে পড়লেন, এই বিষয়ে পুরোপুরি অবগত না থেকেই যে তার এই গল্পগুলো আগামী বহু শতাব্দী ধরে মানুষকে হাসাতে আর শেখাতে থাকবে। এইভাবে মোল্লাজি সেই গ্রাম থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন হাসি মুখে, যে দুনিয়ায় কত অদ্ভুত মানুষ আছে আর তাদের মূর্খতা কত বিনোদন দিতে পারে। সবসময় মনে রাখবেন, বুদ্ধি আর যুক্তির ব্যবহার সব জায়গায় জরুরি, তা সে চাঁদ তোলার কথা হোক বা চাবি খোঁজার। আর সবথেকে জরুরি কথা হলো এই যে সমাধান খোঁজার জন্য আমাদের আলোকেই সমস্যার কাছে নিয়ে যেতে হয়, সমস্যাকে আলোর কাছে নয়। ভোরের প্রথম কিরণ যখন পৃথিবীকে চুম্বন করছিল, তখন তা কেবল রাতের অন্ধকারকেই নয়, বরং বেকুফদের গ্রামে মোল্লা নাসিরুদ্দিনের প্রবাসের অধ্যায়কেও সমাপ্ত করছিল। গ্রাম পেছনে রয়ে যাচ্ছিল, আর প্রতি কদমের সাথে সাথে মোল্লাজির মনে হচ্ছিল যেন তিনি কোনো ঘন দমবন্ধ করা কুয়াশা থেকে বেরিয়ে খোলা তাজা হাওয়ায় আসছেন। তার ফুসফুসে ভরে ওঠা সকালের শীতলতা কেবল অক্সিজেন ছিল না, তা ছিল যুক্তি, শান্তি আর সাধারণ জ্ঞানের এক ভুলে যাওয়া অনুভূতি। তার গাধা বুজদারও এক নতুন শক্তির সাথে হাঁটছিল, যেন সেও সেই গ্রামের সামষ্টিক মূর্খতার বোঝা থেকে মুক্ত হয়ে আনন্দিত। তার কান আগের চেয়ে বেশি সতর্ক ছিল, আর তার চলায় সেই ভারী ভাব ছিল না যা গত ২৪ ঘণ্টায় তার উপর আর তার মালিকের ওপর চেপে বসেছিল। মোল্লাজি পেছনে ফিরে তাকালেন না, তার দেখার কোনো ইচ্ছাও ছিল না। তিনি জানতেন পেছনে কি আছে, এমন এক গ্রাম যা নিজেরই বানানো দুনিয়ায় মগ্ন ছিল, এমন এক সমাজ যা সত্যকে দেখার বদলে নিজের বিশ্বাসের আরামদায়ক কম্বলে জড়িয়ে থাকতেই পছন্দ করত। তিনি এক খুব তিতকুটি কিন্তু গুরুত্বপূর্ণ পাঠ শিখেছিলেন। আপনি কাউকে জ্ঞান দিতে পারেন, কিন্তু আপনি কাউকে জ্ঞানী হওয়ার জন্য বাধ্য করতে পারেন না। আপনি কাউকে আলো দেখাতে পারেন, কিন্তু সে যদি তার চোখ বন্ধ করে রাখে, তবে সে সূর্যকেও দেখতে পাবে না। তুমি কি ভাবো বুজদার মিয়া? মোল্লাজি অবশেষে নীরবতা ভাঙলেন। তার গলা সকালের শান্ত পরিবেশে কিছুটা অদ্ভুত শোনাচ্ছিল। আমরা কি ব্যর্থ হলাম? আমি তাদের চাঁদের সত্যিটা বলার চেষ্টা করলাম, আমি তাদের ঘাসের যুক্তি বোঝালাম, আসার চেষ্টা করলাম, আর আমি তাদের চাবি খোঁজার সঠিক পদ্ধতিও দেখালাম। কিন্তু প্রতিবার তারা আমার সমাধানকে নিজেদের মূর্খতার এক নতুন অধ্যায় বানানোর জন্য ব্যবহার করে নিল। গাধাটি ধীরে নিজের মাথা নাড়ল, যেন বলছে কিছু লড়াই জেতার জন্য হয় না, বরং এটা জানার জন্য হয় যে সেগুলো থেকে দূরে থাকাই সবথেকে বড় জয়। মোল্লাজি হাসলেন। তুমি ঠিকই বলেছ, হয়তো আমিই মূর্খ ছিলাম যে ভাবছিলাম আমি তাদের বদলাতে পারব। তারা বদলাতেই চায় না। তাদের কাছে কুয়োতে পড়া চাঁদ একটি রোমাঞ্চকর ট্র্যাজেডি ছিল, ছাদে ঘাস একটি দিব্য স্বপ্ন ছিল, আর আলোতে চাবি খোঁজা একটি সামষ্টিক উৎসব ছিল। তাদের সমস্যা ছিল না, সেগুলো ছিল তাদের জীবনের বিনোদন, তাদের নিরস জীবনে উদ্দেশ্যের এক উৎস। যেমন যেমন সূর্য উপরে উঠতে থাকল, প্রকৃতির শব্দগুলো স্পষ্ট হতে লাগল। পাখিদের কিচিরমিচির, পাতার খসখসানি, দূরে কোনো নদীর বয়ে চলার ধীর ধ্বনি,
এই শব্দগুলো সেই গ্রামের শোরগোল, চিৎকার আর অর্থহীন মন্ত্রগুলোর চেয়ে কত আলাদা ছিল। এটি ছিল ব্রহ্মাণ্ডের সঙ্গীত, যা এক সরল, শাশ্বত যুক্তির উপর ভিত্তি করে চলছিল। সূর্য পূর্ব দিকে ওঠে, নদী নিচের দিকে বয়, আর বীজ থেকেই গাছ হয়। এখানে কোনো কিন্তু বা যদি ছিল না। মোল্লাজি নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করলেন। তিনি সবসময় জ্ঞানের খোঁজে ঘুরে বেরিয়েছেন। তিনি ভেবেছিলেন যে জ্ঞান শহর, লাইব্রেরি আর পণ্ডিতদের সভায় পাওয়া যায়। কিন্তু সেই একটি রাত তাকে শিখিয়েছিল যে জ্ঞানের সবথেকে বড় পাঠ অজ্ঞানের মহাগর্তেই পাওয়া যেতে পারে। তিনি শিখলেন যে যুক্তির শক্তি তার নিজের শুদ্ধতায় নয়, বরং তাকে গ্রহণকারীর ক্ষমতার উপর নির্ভর করে। ওই লোকেরা, তিনি ভাবলেন, ওরা নিজেদের গল্পে বাঁচে। তাদের পরদাদা মূর্খানন্দের গল্প, গুরু গাধার গল্প, আর এখন হয়তো তারা চন্দ্রবিজেতা নাসিরুদ্দিনেরও একটি গল্প তৈরি করে নেবে। তারা সত্যকে নিজেদের গল্পের মতো করে বদলাবে, কিন্তু নিজেদের গল্পকে সত্যের মতো করে বদলাবে না। আর হয়তো একভাবে আমরা সবাই এটাই করি। আমরা সবাই নিজের নিজের ছোট দুনিয়ায় থাকি, নিজেদের বিশ্বাসের দেওয়াল খাড়া করি, আর কেবল সেই আলোকেই ভেতরে আসতে দিই যা আমাদের চিন্তার সাথে মেলে। এটি একটি গভীর এবং কিছুটা অস্বস্তিকর চিন্তা ছিল। বেকুফদের গ্রাম আর বাকি দুনিয়ার মধ্যে কি আসলেই কোনো বড় পার্থক্য আছে? নাকি ওই গ্রামটি কেবল বাকি দুনিয়ার এক বেশি সৎ আর বেশি স্পষ্ট প্রতিফলন ছিল? এই চিন্তা তাকে নাড়িয়ে দিল। তিনি সবসময় নিজেকে ওই বেকুফদের থেকে আলাদা ও শ্রেষ্ঠ ভাবতেন, কিন্তু তিনিও কি নিজের জ্ঞানের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন? তিনি কি এটা মনে করে ভুল করেননি যে তার যুক্তিই একমাত্র সত্য? না, তিনি জোর দিয়ে বললেন, যেন নিজেকেই বিশ্বাস করাচ্ছেন। একটা পার্থক্য আছে। পার্থক্য হলো এই যে যখন যুক্তি আর প্রমাণ সামনে আসে, তখন একজন বুদ্ধিমান মানুষ নিজের চিন্তা বদলে ফেলে, কিন্তু একজন মূর্খ মানুষ প্রমাণগুলোকেই বদলে দেয়। আর ওই গ্রাম সেটাই করেছিল। এখন তারা একটি ছোট পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। এখান থেকে সেই পুরো এলাকাটি দেখা যাচ্ছিল। একপাশে সেই রাস্তাটি ছিল যা তাদের সভ্য ও যৌক্তিক শহরের দিকে ফিরিয়ে নিয়ে যেত, আর অন্য পাশে কুয়াশায় ঢাকা সেই ছোট গ্রামটি ছিল, যা এখন একটি বিন্দুর মতো লাগছিল। মোল্লা নাসিরুদ্দিন সেই বিন্দুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তার মনে এখন কোনো রাগ বা বিরক্তি ছিল না, শুধু এক গভীর শান্তি আর এক অদ্ভুত মায়া ছিল। তিনি ওই গ্রামের জন্য একটি পাঠ ছিলেন, আর ওই গ্রাম তার জন্য। তিনি নিজের গাধাকে ঘোরালেন এবং সেই রাস্তায় চলতে শুরু করলেন যা তাদের ওই গ্রাম থেকে অনেক অনেক দূরে নিয়ে যাওয়ার ছিল। তিনি জানতেন যে তিনি ওই গ্রামকে কখনো ভুলতে পারবেন না। সেটি তার মাথায় একটি গল্প, একটি সতর্কতা, একটি হাস্যকর কিন্তু গভীর দর্শন হিসেবে সব সময় বেঁচে থাকবে। তিনি নিজের যাত্রার পরবর্তী ধাপের দিকে এগোচ্ছিলেন, এমন একজন মানুষ হিসেবে যিনি কিছুটা বেশি বুদ্ধিমান, কিছুটা বেশি নম্র, আর হয়তো কিছুটা বেশি ক্লান্ত ছিলেন, কিন্তু যিনি জীবনের আরও একটি অমূল্য পাঠ শিখে নিয়েছিলেন। ওদিকে গ্রামে যখন সূর্যের আলো মাটির দেওয়ালে পড়ল আর মোরগগুলো নিজেদের পুরো শক্তিতে ডাক দিল, তখন লোক ধীরে ধীরে নিজেদের ঘুম থেকে জাগল। সারা রাতের ক্লান্তি আর সকালের শীতলতায় তাদের শরীর আড়ষ্ট হয়েছিল। তারা একে একে নিজেদের ঘর থেকে বেরোলো, চোখ কচলাতে কচলাতে, এবং সেই জায়গার দিকে তাকাতে লাগলো যেখানে সারা রাত তামাশা হয়েছিল। রাস্তায় এখন সব ছড়ানো ছিটানো, গোবরের বৃত্ত শুকোচ্ছে, যজ্ঞের সামগ্রী হাওয়ায় উঠছে, আর মশালগুলো নিভে গিয়ে কালো হয়ে গেছে। কিন্তু একটি জিনিস গায়েব ছিল, সেই আলোর উৎস, সেই জ্ঞানের কেন্দ্র, সেই চন্দ্র বিজেতা মোল্লা নাসিরুদ্দিন। প্রথমে কেউ এতে খুব একটা ধ্যান দেয়নি। লোকেদের মনে হয়েছিল হয়তো তিনি মোড়লের ঘরে বিশ্রাম নিচ্ছেন। চমনলাল, যার চাবি পাওয়া গিয়েছিল নিজের স্ত্রী গুলবোর কাছে মার খাওয়ার পর, এখন ঘরের বাইরে বসে নিম দাঁতন চিবোচ্ছিল। তার চোখে কোনো কৃতজ্ঞতা ছিল না, শুধু এক শূন্যতা ছিল। রাতের রোমাঞ্চ শেষ হয়ে গিয়েছিল, আর এখন জীবন আবার নিজের একঘেয়ে পথে ফিরে এসেছে। কিন্তু যেমন যেমন সময় কাটতে থাকলো, মোল্লাজিকে কোথাও দেখা গেল না। মোড়ল ভোলারাম নিজের ঘরে দেখল বিছানা খালি ছিল। সে গ্রামের চষে চষে নিজের লোকেদের পাঠালো। তারা কুয়োতেও কি মারল, এইবার এটা দেখার জন্য নয় যে চাঁদ পড়ে গেছে কিনা, বরং এটা দেখার জন্য যে মোল্লাজি পড়ে গেছেন কিনা। তারা খালি আস্তাবলগুলোতে খুঁজল। তারা গুরু গাধার আস্তাবল পর্যন্ত দেখে নিল, কিন্তু মোল্লা নাসিরুদ্দিন আর তার গাধা বুজদার কোথাও ছিল না। তারা এমনভাবে গায়েব হয়ে গিয়েছিলেন যেন তারা কোনোদিন ছিলেনই না। এই খবর গ্রামে এক চাঞ্চল্যের মতো ছড়িয়ে পড়ল। মোল্লাজি গায়েব হয়ে গেছেন, তিনি কোথায় চলে গেলেন? কোথাও তাকে কোনো ভূতপ্রেত্য তুলে নিয়ে যায়নি? গ্রামের চৌমাথায় সেই বটগাছের নিচে আরও একবার ভিড় জমতে লাগলো, কিন্তু এইবার পরিবেশ শোক বা উৎসবের ছিল না। এটি ছিল রহস্য, অবিশ্বাস আর এক গভীর অস্বস্তিকর নীরবতার। তারা এমন এক প্রশ্নের সম্মুখীন হয়েছিল যার কোনো উত্তর তাদের কাছে ছিল না। একজন বাইরের মানুষ তাদের দুনিয়ায় এলো, তাদের সবথেকে বড় সমস্যাগুলোকে নিজের পদ্ধতিতে সমাধান করল, তাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করল, এবং তারপর কিছু না বলে গায়েব হয়ে গেল। এটি তাদের সহজ দুনিয়ার জন্য খুব জটিল ছিল। আমার মনে হয়, একজন বৃদ্ধ বললেন, উনি কোনো সাধারণ মানুষ ছিলেনই না। উনি নিশ্চয়ই কোনো দীপদূত ছিলেন যিনি আমাদের পরীক্ষা নিতে এসেছিলেন।
আর যখন উনি দেখলেন যে আমরা আমাদের মূর্খতা ছাড়তে রাজি নই, তখন তিনি আমাদের অবস্থায় ছেলে দিয়ে চলে গেলেন। না, যন্ত্রীলাল তৎক্ষণাৎ এই তত্ত্ব খারিজ করে দিল। এটা আমার মহাজাগতিক শক্তির প্রভাব। কাল রাতে আমার যজ্ঞের শক্তি এতটাই তীব্র ছিল যে তা কেবল চাবিকেই প্রকট করেনি, বরং মোল্লাজির মতো মহান ব্যক্তিকে তার আসল লোক অর্থাৎ স্বর্গে ফেরত পাঠিয়ে দিয়েছে। তিনি অন্তর্হিত হয়ে গেছেন। সে মোল্লার গায়েব হওয়ার কৃতিত্ব নিজে নিয়ে নিল। পণ্ডিত অজ্ঞানী নিজের গান গাইল, এই সব গুরু গাধার লীলা। মোল্লাজির পৃথিবীতে কাজ শেষ হয়ে গিয়েছিল। তিনি চাঁদকে বাঁচালেন, গাধাকে জ্ঞান দিলেন, আর চাবিকে রাস্তা দেখালেন। তার 3টি কাজই পূর্ণ হয়ে গেল। গুরু গাধা তাকে মুক্তির পথ দেখিয়ে দিল, আর তিনি সশরীরে স্বর্গারোহণ করলেন। প্রত্যেকে নিজের নিজের গল্প ফাঁদছিল। কেউ এটা মানতে রাজি ছিল না যে মোল্লাজি হয়তো তাদের এইসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে চুপচাপ চলে গেছেন। এই চিন্তাটি খুব সাধারণ, খুব অপমানজনক ছিল। তাদের নায়কের শেষ এত ফিকে হতে পারত না। তাকে ভব্য, রহস্যময় আর অলৌকিক হতেই হতো। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। বিষয়ের গুরুত্ব বিবেচনা করে মোড়ল ভোলারাম এক মহাব্যাখ্যা পরিষদ আয়োজন করার সিদ্ধান্ত নিল। এটি ছিল একটি অফিসিয়াল পঞ্চায়েত, যার একমাত্র উদ্দেশ্য ছিল এটা স্থির করা যে মোল্লা নাসিরুদ্দিনের সাথে আসলে কি হয়েছে। দুপুরে গ্রামের সব বুদ্ধিজীবী, মোড়ল, পণ্ডিত অজ্ঞানী, জ্যোতিষী যন্ত্রীলাল, ছুতোর ছেনিরাম আর গুরুগাধার রক্ষক ভোলা বটগাছের নিচে একটি বড় শতরঞ্জিতে বসল। গ্রামের বাকি জনতা তাদের ঘিরে দাঁড়িয়েছিল, এই আশায় যে আজ তারা শেষ পর্যন্ত সত্য জানতে পারবে। মোড়ল ভোলারাম কার্যপ্রণালী শুরু করল। সম্মানিত গ্রামবাসী আর জ্ঞানের স্তম্ভগণ, আজ আমরা সবাই এখানে একটি খুব গম্ভীর প্রশ্নে বিচার করার জন্য একত্রিত হয়েছি। আমাদের প্রিয় গুরুদেব, চন্দ্রবিজেতা সর্বদাতা মোল্লা নাসিরুদ্দিনজি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি কিভাবে গেলেন, কেন গেলেন, আর কোথায় গেলেন, এটা জানা আমাদের অধিকারও বটে এবং কর্তব্য। সবথেকে আগে যন্ত্রীলালকে বলার সুযোগ দেওয়া হলো। সে পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। সে নিজের সাথে একটি পুরনো ছেঁড়া পুঁথিও এনেছিল। বরলজি আর ভাইয়েরা, সে নিজের ধূর্ত গলায় বলল, আমি রাতভর আমার ব্রহ্মাণ্ড সংহিতা অধ্যয়ন করেছি, আর আমি যা জানতে পেরেছি তা আপনাদের গায়ের লোম খাড়া করে দেবে। মোল্লা নাসিরুদ্দিন এই পৃথিবীর প্রাণী ছিলেনই না। তিনি আসলে বৃহস্পতি গ্রহ থেকে আসা এক জ্ঞানপুঞ্জ। ভিলে এক বিস্ময়ের ঢেউ খেলে গেল। আমার গণনা অনুসারে সে চালিয়ে গেল। কাল রাতে যখন আমি বস্তু আকর্ষণ যজ্ঞ করলাম, তখন তা থেকে উৎপন্ন শক্তি বৃহস্পতি গ্রহ পর্যন্ত একটি সোজা আধ্যাত্মিক মহাসড়ক খুলে দিল। মোল্লাজি, যার এখানকার মিশন পূর্ণ হয়ে গিয়েছিল, সেই মহাসড়ক দিয়ে নিজের গ্রহে ফিরে গেছেন। তার গায়েব হওয়া কোনো ভৌতিক ঘটনা নয়, বরং এটি একটি খগোলীয় স্থানান্তর। এই তত্ত্বটি এতটাই চমৎকার আর জটিল ছিল যে অধিকাংশ লোক এটি তৎক্ষণাৎ মেনে নিল। কিন্তু পণ্ডিত অজ্ঞানী এটা পছন্দ হল না। সে নিজের কৃতিত্ব কিভাবে ছাড়তে পারে? আমি জ্যোতিষ আচার্যজির সম্মান করি, সে নিজের মিষ্টি কিন্তু ব্যঙ্গাত্মক গলায় বলল। কিন্তু তার তত্ত্ব একটু বেশিই বস্তুবাদী। গ্রহ, নক্ষত্র, আরে কথা হলো আত্মার। মোল্লাজি একজন সিদ্ধ পুরুষ ছিলেন, একজন যোগী। তিনি এখানেই, এই গ্রামের পবিত্র ভূমিতে সমাধি নিয়েছেন। সমাধি কোথায়? ভিড় থেকে কেউ জিজ্ঞেস করল। তিনি অদৃশ্য হয়ে গেছেন, পণ্ডিত ঘোষণা করল। তিনি নিজের শরীরের পঞ্চতত্ত্বকে হাওয়ায় বিলীন করে দিয়েছেন। তিনি এখন এই গ্রামের কণা কণায় মজুদ আছেন। তিনি হাওয়ায় আছেন, জলে আছেন, মাটিতে আছেন। তিনি আমাদের দেখছেন। তাই আমাদের সেই স্থানটিকে, যেখানে তিনি কাল রাতে চাবি খুঁজেছিলেন, একটি পবিত্র সমাধিস্থল ঘোষণা করে দেওয়া উচিত। এই তত্ত্বটি গ্রামবাসীদের আরও বেশি পছন্দ হল। এখন তাদের কাছে পুজো করার জন্য একটি নতুন জায়গা ছিল। কিন্তু তখনই ভোলা, যে তার গাধা জ্ঞানীর সাথে দাঁড়িয়েছিল, বলল, আপনারা সবাই ভুল বলছেন। সে খুব সাদাসিধেভাবে বলল। সবাই তাকে ঘুরতে লাগল। আসল সত্যি তো কেবল গুরু গাধাই জানেন। সে পুরো আত্মবিশ্বাসের সাথে বলল, আমি আজ সকালে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আর উনি আমাকে একটি সংকেত দিয়েছেন। কি সংকেত দিয়েছেন? মোরল কৌতূহল ভরে জিজ্ঞেস করল। ভোলা খুব গম্ভীর হয়ে বলল, যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে মোল্লাজি কোথায় গেছেন, তখন উনি নিজের মুখ সেই দিকে করলেন যেদিকে সূর্য ওঠে, আর তারপর উনি 3 বার ঢ্যাকুর ঢ্যাকুর করলেন। পুরো গ্রাম এই ধাঁধার অর্থ বের করার চেষ্টা করতে লাগল। এটার মানে কি? ভোলা একজন বিজয়ীর মতো ঘোষণা করল, এটার মানে পরিষ্কার। সূর্য আলোর প্রতীক, মোল্লাজি আলোর পুত্র ছিলেন, আর 3 বার ঢ্যাকুর ঢ্যাকুর মানে হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ।
তিনি কোনো দেবদূত বা যোগী ছিলেন না, তিনি স্বয়ং ত্রিদেবের অবতার ছিলেন, যিনি এক রূপে পৃথিবীতে এসেছিলেন, আর এখন তিনি আবার আলোতে বিলীন হয়ে গেছেন। এটি এখনও পর্যন্ত সবথেকে ভব্য, সবথেকে দিব্য আর সবথেকে সন্তোষজনক ব্যাখ্যা ছিল। এটি বাকি দুটি তত্ত্বকে ধুলোয় মিশিয়ে দিল। গ্রামবাসীরা খুশিতে জয়ধ্বনি দিতে শুরু করল, ত্রিদেব অবতার মোল্লাজির জয়। আর এইভাবে মহাব্যাখ্যা পরিষদ সর্বসম্মতিবাদে এই প্রস্তাব পাশ করল যে মোল্লা নাসিরুদ্দিন স্বয়ং ঈশ্বরের অবতার ছিলেন, যিনি তাদের গ্রামের উদ্ধার করতে এসেছিলেন আর নিজের কাজ পূর্ণ করে নিজের দিব্য লোকে ফিরে গেছেন। একজন সাধারণ ক্লান্ত মুসাফিরের চুপচাপ চলে যাওয়াকে একটি মহাকাব্যিক দিব্য ঘটনায় বদলে দেওয়া হয়েছিল। সেই দিনের পর বেকুবদের গ্রামের জীবন চিরতরের জন্য বদলে গেল, কিন্তু তা ভালোর জন্য বদলায়নি। তা শুধু বেশি সংগঠিত আর বেশি আনুষ্ঠানিকভাবে বেকুবিতে ভরে গেল। মোল্লা নাসিরুদ্দিনের উত্তরাধিকারকে ৩টি প্রধান রূপে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হল। যে রাতে চাঁদকে কুয়ো থেকে বের করা হয়েছিল, সেই দিনটিকে গ্রামের সবথেকে বড় বার্ষিক উৎসব ঘোষণা করে দেওয়া হল। প্রতি বছর সেই দিন গ্রামের লোক কুয়োর চারদিকে জমা হতো, পণ্ডিত অজ্ঞানী রচিত চন্দ্র বাঁচাও ভজন গাইত এবং তারপর একটি বড় লোহার হুক কুয়োতে ফেলে টানার নাটক করত। এটি তাদের জন্য বীরত্ব আর একতার প্রতীক হয়ে গেল। ভোলার গাধা জ্ঞানী এখন কেবল একটি পশু রইল না, তার জন্য গ্রামের চৌমাথায় একটি ছোট মসজিদ বানিয়ে দেওয়া হলো। লোক এখন তাদের প্রতিটি সমস্যার জন্য তার কাছে আসত। ভোলা তার প্রধান পুরোহিত হয়ে গিয়েছিল। সে জ্ঞানীর প্রতিটি কাজ, তার খাওয়া, ঘুমানো, হাঁটা আর এমনকি মল ত্যাগ করার ব্যাখ্যা করে লোকেদের দিব্য সংকেত বলত। গ্রাম যুক্তিকে পুরোপুরি ত্যাগ করে নিজের কপাল একটি গাধার হাবভাবের ওপর ছেড়ে দিয়েছিল। যে স্থানে চমনলাল মশালার আলোয় তার চাবি খুঁজেছিল, তাকে পবিত্র প্রকাশস্থল ঘোষণা করা হলো। পণ্ডিত অজ্ঞানী সেখানে একটি চাতাল বানিয়ে দিল। এখন এটা মানা হতে লাগল যে যদি কারোর কোনো জিনিস হারিয়ে যায়, তবে পবিত্র প্রকাশস্থলটি হবে তার ভাগ্য, অর্থাৎ সেই জিনিসটিকে তার হারানোর জায়গায় না খুঁজে এই প্রকাশস্থলের কাছে এসে খোঁজা উচিত। লোকেদের বিশ্বাস ছিল যে এই স্থানে ত্রিদেব অবতার মোল্লাজির শক্তি কেন্দ্রিত আছে, যা হারানো জিনিসগুলোকে নিজের দিকে টেনে নেয়। এইভাবে মোল্লা নাসিরুদ্দিন, যিনি যুক্তি আর জ্ঞানের বীজ বোনার চেষ্টা করেছিলেন, অজান্তেই কুসংস্কার আর মূর্খতার ৩টি বিশাল বটগাছে সার জল দিয়ে গেলেন। তার চলে যাওয়া তার থাকার চেয়ে বেশি প্রভাবশালী প্রমাণিত হল। তিনি গ্রাম থেকে চলে গিয়েছিলেন, কিন্তু তার একটি বিকৃত কাল্পনিক ছবি সব সময়ের জন্য সেখানেই গেঁথে গেল। তিনি এখন আর একজন ব্যক্তি নন, একটি কিংবদন্তি, একটি এমন কিংবদন্তি যাকে বেকুবেরা নিজেদেরই আদলে গড়েছিল। তো বন্ধুরা, এই ছিল মোল্লা নাসিরুদ্দিন আর সেই অবিস্মরণীয় বেকুবদের গ্রামের দীর্ঘ আঁকাবাঁকা আর হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দেওয়ার মতো গল্প। এইভাবে মোল্লাজি সেখান থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন, এই হাসির সাথে যে দুনিয়ায় কত অদ্ভুত আর নিরালা মানুষ বাস করে এবং কিভাবে তাদের সাদাসিধে মূর্খতাও কখনো কখনো গভীর দার্শনিক পাঠ পড়াতে আর প্রচুর বিনোদন প্রদান করতে পারে। গল্প শেষ হয়ে গেছে, কিন্তু কিছু প্রশ্ন পেছনে রয়ে গেছে। সত্যি করে বলবেন তো, এই পুরো গল্পে আপনার সবথেকে বেশি হাসি কোন কথায় লেগেছে? ওই গ্রামবাসীদের সারল্যে, যারা কুয়োতে চাঁদের প্রতিফলন দেখে তাকে বাঁচানোর জন্য একজোট হয়ে গিয়েছিল, নাকি ভোলার সেই অবিশ্বাস্য জেদে যে নিজের গাধাকে আকাশী ঘাস খাইয়ে জ্ঞানী বানাতে চেয়েছিল? নাকি আপনার হাসি সেই সময় থামেনি যখন আপনি চমনলালকে তার ঘরের ভেতরে হারানো চাবিটিকে বাইরে রাস্তার আলোয় খুঁজতে দেখলেন? প্রতিটি দৃশ্য, প্রতিটি চরিত্র আমাদের মূর্খতার একটি আলাদা দিক চিনিয়ে দেয়। কোথাও এটি সামষ্টিক কুসংস্কার, কোথাও এটি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, আবার কোথাও এটি বিশুদ্ধ যুক্তিহীনতা। আপনি নিচের কমেন্ট বক্সে এটি অবশ্যই শেয়ার করুন যে কোন চরিত্র বা ঘটনা আপনাকে সবথেকে বেশি হাসিয়েছে। আর যদি আপনার এই গল্প, এই সফর পছন্দ হয়ে থাকে, তবে এই জ্ঞান আর হাসির ভাণ্ডারকে কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, এটি আপনার বন্ধুদের, আপনার পরিবারের লোকেদের সাথে শেয়ার করুন, কারণ হাসি এমন একটি জিনিস যা ভাগ করলে বাড়ে। আর হয়তো এই গল্প শুনে আমরা সবাই নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সেই ছোট বেকুফদের গ্রামটিকে চিনতে পারি আর তার ওপর হাসতে পারি। এই গল্প আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়, যে বুদ্ধি আর যুক্তির ব্যবহার জীবনে প্রতিটি পদে আবশ্যক। তা সে কুয়ো থেকে চাঁদ বের করার মতো বড় মহাজাগতিক চ্যালেঞ্জ হোক, বা অন্ধকারের ভেতরে হারানো একটি ছোট চাবি খোঁজার মতো সাধারণ বিষয়। আমাদের সবসময় আলোকেই সমস্যার কাছে নিয়ে যাওয়া উচিত, সমস্যাকে টেনে আলোর কাছে আনার বৃথা চেষ্টা করা উচিত নয়। এমনই মজাদার, জ্ঞানবর্ধক আর জীবনের গভীর শিক্ষা দেওয়া গল্পের আমাদের এই সফর জারি থাকবে। আমরা আবার দেখা করব একটি নতুন ভিডিওতে, একটি নতুন গল্পের সাথে, যা হয়তো আমাদের মোল্লা নাসিরুদ্দিনের অন্য কোনো যাত্রায় নিয়ে যাবে, অথবা অন্য কোনো লোককথার না শোনা পাতাগুলোকে খুলবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আপনার অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, সবসময় হাসতে থাকুন, কারণ হাসির চেয়ে বড় কোনো বুদ্ধিমত্তা নেই।
বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন।